এমার্জেন্সি কেসে তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ হার্ট অ্যাটাক হচ্ছে। তুমি রেকি হিলারের কাছে যাবে, মরে যাবে। আগে তোমাকে হসপিটালে গিয়ে আগে স্টেবল হও। স্টেবলের পরে স্টেবল হয়ে যাওয়ার পরে ডাক্তারের ক্ষমতা নিয়ে ওই হার্টটাকে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া। কারো করোনারি আর্টারিতে ব্লকেজ দেখা দিয়েছে, কারোর হয়তো বাইপাস সার্জারি করার কোনো প্রয়োজন হলো, বা ব্রেনের স্ট্রোক হলো, যাই হোক কিছু হলো, স্টেবল রাখতে পারে। হ্যাঁ, বাঁচিয়ে রাখতে পারে। 2 ইঞ্চি নিচে আমাদের স্বাধিষ্ঠান চক্র অবস্থান করছে। হ্যাঁ, এই এই জায়গাটা যদি তোমার ঠিকঠাক থাকে, এই চক্রটা যদি তোমার এনার্জি ব্যালেন্স ঠিক থাকে, তোমার জীবনে কোনোদিন তোমার দুরারোগ্য ব্যাধিই হবে না। কোনো রকম কোনো ক্যান্সার বলো, সিস্ট বলো, টিউমার বলো, কিচ্ছু আসবে না। যত ধরনের সিস্ট, টিউমার, ক্যান্সার বা কিডনির প্রবলেম, ওই চক্রে এটা নর্মাল যদি না হয়, হ্যাঁ, তাহলেও ভর্তি নেবে না, অপারেশন হবে না। এবার ওদের কাছে দিলে ওই 75,000 টাকা প্যাকেজ পার ডে, পয়সা নেই। তখন থেকে আমি প্রত্যেক দিন ওকে রেখে দিতাম। এপ্রিলের 27 তারিখ ব্লাড টেস্ট করেছে। সমস্ত, কৌশিক তুমি বললে বিশ্বাস করবে না, ওই রিপোর্টটা আমি তোমাকে পাঠাবো। সমস্ত রিপোর্ট নর্মাল, সুস্থ বাচ্চার মতো। কোনো মেডিসিন নেই, কোনো ডাক্তার নেই, কোনো হসপিটালে ভর্তি নেই, কোনো কিচ্ছু নেই। আমি একটা কথা বলি, আধ্যাত্মিক লাইনে, হ্যাঁ, সবাই কিন্তু আসতে পারে না। ইউনিভার্সের যদি আশীর্বাদ না থাকে, হ্যাঁ, তুমি 10 জনকে শেখাবে না, 10 জনের মধ্যে হয়তো 2 জন প্র্যাকটিস করে, আর 9 জন 8 জন কিন্তু করবে না। সবাই আসতে পারে না। তার বাবাকে না, যবে থেকে জ্ঞান হয়েছে, তার বাবাকে একদম সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না মানে পারেই না। এই মানে এই ধরে, ওইটুকুনি ছোট্ট একটা বাচ্চা এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই রাগী। এবং সে বর্ডারে, এই যে রিসেন্ট যে যুদ্ধ হলো, তোমার হচ্ছে রাজস্থান বর্ডারই ছিল, ওনার নাম আমি বলছি না, কারণ এগুলো যেহেতু পিলার পার্সোনাল ব্যাপার, তো ওখানে মুখের কাছে ব্লার করে আমি ভিডিওটা ছেড়েছি। এই তোমার রাজস্থান বর্ডারই ছিল। বলছে বছরে 1বার কিংবা 2বার আমি আসি। ছেলে কথা বলে না, বলছে সে সুসাইড করবো। আমি বললাম কেন? বলছে স্যার আমার আর ভালো লাগছে না, আপনার ভিডিও দেখলাম। আমি বলছি দেখি স্যারের থেকে একটু পরামর্শ নিই। আমি বললাম তুমি এক কাজ করো, এখন তো অনেক রাত, 2:30 বাজে, আর ঘন্টা 2 পর সকাল হয়ে যাবে, তুমি এখন সুইসাইডটা করো না, তুমি সকালবেলা আমাকে ফোন করো, তারপরে না একটু আলোচনা করে দেখা যাবে কি করা যায়। তারপরে যদি মনে করো সুইসাইড করবে। আত্মা যখন চলে যায়, সে যেভাবেই হোক, সুইসাইড করুক বা অপঘাতে মৃত্যু হোক বা স্বাভাবিক মৃত্যু হোক, যখন চলে যায়, যখন বাড়ির লোক যখন খুব কান্নাকাটি করে না, তখন সেই আত্মার পরবর্তী যে জার্নিটা, সেই জার্নির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। কারণ সে তো মায়ের বাঁধনে আটকে গেল। পরিবারে বাচ্চার ছেলেটা 12 থেকে 13 বছর বয়স, বাড়িতে প্রচন্ড অত্যাচার শুরু করে দিয়েছিল। অত্যাচার মানে কিরকম, সে বাড়ির মধ্যে আছে, হ্যাঁ, ওরা হাজব্যান্ড ওয়াইফ আর 2টো ছেলে ছিল। একটা ছেলে মারা গেছে, আর একটা ছেলে, বড় ছেলে, ছোট ছেলেটা মারা গেছে। বলছে শুয়ে আছে কৌশিক, বলছে শুয়ে আছি, মনে হচ্ছে যেন পাশে এসে দাঁড়িয়ে আছে, এবং অসম্ভব ভাইব্রেশন। হঠাৎ মাত্র, বাইরে কেউ নেই, দরজা জানলা দিয়ে শুয়ে আছে, হঠাৎ মাত্র দরজার মধ্যে প্রচন্ড জোরের একটা লাথি, ধারাম করে খুলে দিল দরজাটা, অথচ ভিতর থেকে বন্ধ। মাস্টার থাকেন, যাদের ব্যাড কর্মা খুব খারাপ থাকে আগের জন্মে, তাদের হিল করতে চায় না, মানে হিলিং করতে গেলে না তারা ডিনাই করে। তা সেই ক্ষেত্রে তাদের ওই যোগমায়া যন্ত্র যদি তৈরি করে দেওয়া যায়, তাদের ওই যে ব্যাড কর্মার যে প্রবাহটা, ওই প্রভাবটা অনেকটা তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা আপনারা আশা করি থাম্বনেলে দেখেছেন, তাই জন্যই ক্লিক করেছেন। এবং কে আছে, প্রথমবার তিনি পডকাস্ট করছেন, মোহন স্যার। তিনি একজন রেকি জ্ঞান মাস্টার, এবং খালি রেকি না, উনি 18টা মডেলিটি নিয়ে কাজ করেন। এবং আপনাদের কাছে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে পিএলআর এর দ্বারা কি করে মানুষ নিজের কর্মফল থেকে শুরু করে নিজের যে ব্লকেজগুলো আছে সেগুলো ঠিক করতে পারবে। মানে কি বলবো, মানে ধরুন, আমি এটা কেন বলছি এই কথাটা ঠিক করতে, কারণ অনেকে যারা আজকে পিএলআর করান, অনেকে ঢুকতে পারে না, যেতে পারেন না। কিন্তু সেখানে যদি স্যার সেই ব্লকেজগুলো কাটিয়ে দিয়ে আপনাকেই দেখাবে আপনার অতীত তো দেখবেন, যদি ধরুন ফিউচার দেখছেন, এবং ফিউচারে আপনি দেখতে পাচ্ছেন আপনার বিয়ে হচ্ছে খুব সুন্দর করে,
অস্বাভাবিক লাগছে, তাই তো? কিন্তু ভবিষ্যতও দেখা যেতে পারে। পুরোটাই কর্মের উপর ডিপেন্ড করে, কারণ ভবিষ্যৎটা অনেক সময় চেঞ্জও হতে পারে আপনার কর্মের জন্য। বা ধরুন আপনার বাড়ির এমন একটা পার্সনের ডায়ালিসিস করিয়ে বা আপনার বাড়ির কোনো সন্তান হয়েছে, তারও কোনো শরীর খারাপ হচ্ছে। ডাক্তাররা ঠিকভাবে আ চিকিৎসা করতে, হ্যাঁ, স্যার কিন্তু এটা বলেনি যে ডাক্তারকে ছেড়ে আপনি আমার কাছে আসুন। হ্যাঁ, আপনার হার্ট অ্যাটাক হলে, আপনি রেকি গেলে আপনি মারা যাবেন। সাপ কামড়েছে, আপনি আগে ডাক্তারের কাছে অ্যান্টি ভেনাম না নেন, তাহলে কিন্তু আপনি মারা যাবেন। সো এইজন্য কিন্তু স্যারের সাথে কথা বলুন এবং তিনি শেখান, খুবই ভালোভাবে শেখান। পিএলআর শিখতে কদিন লাগে? ২ দিন? না, ১ মাস, ৮ খানা দিন তিনি দেন একটা পিএলআর শেখাতে। তার সাথে বাদবাকিগুলোও তিনি শেখান। সবকিছু ডিটেইলস আছে, নাম্বার আছে, কল করবেন। আপনারা জানেন যে কোন নাম্বারে কল করলে কাকে পাওয়া যাবে। আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে স্যার আমার কাছে এখানে এসছেন। সেই নাম্বারে যদি আপনি চান সারা বিশ্বের বাঙালির কাছে এরকম মোহন স্যারকে ছড়িয়ে দিতে, বা আপনি চাইছেন যে মোহন স্যারের মতো আমিও কিছু জানি সেটার জন্য এসে কথা বলি, তার জন্যও আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ চাইছেন। মানে প্রমোশন করতে চাইছেন। আর ধরুন কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্যও কল করতে পারেন। আর ডাইরেক্ট মোহন স্যারের কাছে। কেমন আছেন স্যার? খুব ভালো। বলো তুমি কেমন আছো? এই চলছে স্যার। থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। এবং আজকে আমাদের যে পডকাস্টটা হবে স্যার, আ অনেক কিছু জিনিস আপনি শেখান। সেখান থেকে সবথেকে ইম্পোর্টেন্ট এবং সবথেকে আমার কাছে খুব ভালো লাগে যেটা হচ্ছে পিএলআর। একদম। এবং আপনি যখন পিএলআর করেন, আমি একটা প্রশ্ন আপনার সামনে রাখবো, যেটা হচ্ছে স্যার আপনি আকাশিক রেকর্ডস করেন না। এর কারণটা জানতে পারি? আকাশের রেকর্ডটা এখন আমার শেখা হয়নি। মানে সেই মানে জন্যই এত বছর এত ধরে শেখানোর পরও আপনি, মানে এটা কি আপনার কাছে কি প্রায় মনে হয় পিএলআরটা বেশি ইম্পোর্টেন্ট আকাশিক রেকর্ডসটা? না, আকাশের রেকর্ডটাও খুবই ভালো। ঠিক আছে? হুম, ওটা যারা পিএলআর এ যেতে পারে না, হুম, হুম, মানে প্রত্যেকে তো পিএলআর দেখতে পারে না। কারণ পিএলআর দেখতে গেলে তাদের একটা মেডিটেশন করতে হয়। হুম, তাদের একটা একাগ্রতা থাকার দরকার থাকে। একটা ১ মাসের জন্য একটা মেডিটেশনে পাঠানো হয়। তারপরে সে পিএলআর দেখতে পায়। ঠিক আছে? আর হুম, আকাশের রেকর্ড কি হয়? উনি যে হিলার আছে, উনি নিজেই অন্যজনের রিডিং করে নিতে পারবে। তার কোনো রোল থাকে না। সে সামনে বসে থাকবে, তার রিডিং সে আরামসে করে দিতে পারবে। বাহ! স্যার এই যে আপনি বললেন যে অনেকে যেতে পারে না। অনেকে থাকে মাঙ্কি মাইন্ডেড থাকে, হুম, হুম, বা অনেকে থাকে কি ব্লকেজ থাকে। হুম, হুম। তো বেশিরভাগ কোনটা দেখতে পান আপনি? বেশিরভাগ কারণ কি বলুন তো, সব মন চঞ্চল থাকে তো। চঞ্চল মনের জন্য বেশিরভাগ তারা যেতে পারে না যে কি হচ্ছে, কি করছি? সেইজন্যই মানে যেতে পারে না। সেইজন্য আমরা একটা স্পেশাল মেডিটেশন করিয়ে নিই পিএলআর করানোর আগে। যে মেডিটেশনটা প্রায় ১ মাস বা ১৫ দিনের মতো ওকে প্র্যাকটিস করতে বলা হয়। প্র্যাকটিস করিয়ে আ হয়ে গেলে করা হয়ে গেলে তারপরে বলি যে তুমি পিএলআর করতে আসো। এবং আমি পিএলআর এ একবারে যখন পিএলআর এ যেতে পারে না, তাকে ২ ৩ টে আরো সেশন দিই। ২ ৩ টে সেশন দিই, যতক্ষণ না ও যেতে পারে ট্রাই করি। ঠিক আছে? তো এইরকমই করার পরেও অনেকে পিএলআর এ গিয়েছেন। যেমন রিসেন্ট একজন স্যার বিএসএফ এর আমি এই জিনিসটা জানতে চাইবো। কিন্তু স্যার আপনি যে ব্লকেজের কথাও বলছিলেন, হুম, এই ব্লকেজগুলো আপনারা কাটান? ব্লকেজগুলো কাটানো যায় তো। কাটানো যায় থ্রু পিএলআর। করা যায়? হ্যাঁ, সেখানে কি রেকি ইউজ করেন? রেকি ইউজ করা যায়, যোগমায়া বা তোমার লামাফেরাও করা যায়। ওকে। হুম? যোগমায়াতে সবথেকে ভালো কাজ দেয়। যোগমায়া। যোগমায়া এটা কি সার্বিক মন্ত্র মেডিটেশন টাইপ? রহস্য। না, যোগমায়া সার্বিক মন্ত্র রহস্য তোমার ওখানে একটা যন্ত্র তৈরি করতে হয়। যে যন্ত্রটা তৈরি করে যে পেশেন্ট থাকে, সে পেশেন্টকে দেওয়া হয়। তারপরে সেটা অটোমেটিক কাজ করা শুরু করে দেয়। মানে পূর্বজন্মের যদি কোনো তার ব্যাড কর্ম থাকে, ব্যাড হুম, হুম, কর্মফল থাকে, সেই ব্যাড কর্মফল তার হিল করার আ যদি অনেক সময় কি হয়, আকাশিক রেকর্ডে যিনি আকাশিক মাস্টার থাকেন, যাদের ব্যাড কর্মা খুব খারাপ থাকে আগের জন্মে, তাদের হিল করতে চায় না। মানে হিলিং করতে গেলে না তারা ডিনাই করে। তা সেই ক্ষেত্রে তাদের ওই যোগমায়া যন্ত্র যদি তৈরি করে দেয়া যায়, তাদের ওই যে ব্যাড কর্মার যে প্রবাহটা, ওই প্রভাবটা অনেকটা কেটে যায়, অনেকটা কেটে যায়। মানে আপনি বলতে চান কর্ম ঠিক করা যায়? কর্মটা ঠিক করা যায় না। মানে ব্যাড কর্মার যে ভাইব্রেশন, আপনি অন্যায় করছেন,
হ্যাঁ। অন্যায় করার পরে আপনি যার ধরুন আপনি কাউকে টাকা মেনে নিয়েছেন, হুম, হুম, হ্যাঁ? হুম, এবারে আপনি আপনার ভুল স্বীকার করলেন, হুম, করে নিয়ে তার টাকাটা যদি ফেরত দেন বা তাকে গিয়ে ক্ষমা চান, সে যদি হুম, ক্ষমা করে দেয়, হুম, তখন তো তার যে ভাইব্রেশনটা সেটা তো অটোমেটিক্যালি কমে যায়, তাই না? তো হুম। সেইরকমই মানে আপনি যারা ব্যাড সেইভাবে কর্মা বলছেন। করে এসছে, যারা ব্যাড কর্মা করে এসছে, হুম, ইউনিভার্সের কাছে যদি ইউনিভার্স তো আমাদের সেই কর্মফলটা দেয়। যে যেমন কর্ম করেছে তার ফল তো সে তো পাবেই। হ্যাঁ। এটাই তো স্বাভাবিক। এবারে সেই কর্মফলের জন্য তুমি যদি অনুতপ্ত বোধ করো, তুমি যদি ইউনিভার্সের কাছে ক্ষমা চাও, তুমি যদি ইউনিভার্সের কাছে প্রেয়ার করো, সে কর্মফলের প্রভাব আস্তে, আস্তে কাটতে শুরু করবে। মানে আপনি যে কথাটা বললেন, সেই কথাটা মানুষ নিজে ঘরে বসেও করতে পারে। একদম। আমি তো আ যাদের কর্মা খুব খারাপ মানে সিচুয়েশন খুবই মানে একদম অনুকূল যাচ্ছে না। খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে? যাই করছে সেটাই ফেলিউর হয়ে যাচ্ছে। যেকোনো ব্যবসা বলো, কাজকর্ম বলো, চাকরি বলো, যাই করছে সেটাই খারাপ হয়ে যাচ্ছে। ওদেরকে যদি যোগমায়া তুমি অ্যাক্টিভ করে দাও ২ থেকে ৩ মাসের মধ্যে ওদের লাইফ চেঞ্জেস হয়ে যায়। যোগমায়া যদি অ্যাক্টিভ হয়ে যায়, মানে করা হয়। এতটা পাওয়ারফুল এটা। এতটা পাওয়ারফুল এবং হবেই হবে। কিন্তু ধরুন স্যার আপনাকে একটা এক্সাম্পল আমি বলি। ধরুন আমি খুব খারাপ কাজ করেছি। ঠিক হুম, আছে? হুম, হুম, আমি কোনো এমন একটা পজিশনে রয়েছি যেই পজিশনে দাঁড়িয়ে আমি মানুষের ক্ষতি ছাড়া ভালো কোনোদিন করিনি। হুম, হঠাৎ করে আপনার সাথে দেখা হলো, মোহন স্যারের সাথে দেখা হয়। গেলাম, গিয়ে আমি এইগুলো শিখলাম। হুম, হুম। শিখে আমি এপ্লাই করলাম। আমি কি ঠিক হয়ে যাবো? আমি একটা কথা বলি তোমাকে। সাল্বিক মণি বলে একজন মুনি ছিলেন। ঠিক আছে? তা উনি যখন আমাদের বিহারের কুষ্টিয়া জেলাতে ওনার জন্মগ্রহণ হয়েছিল। যখন জন্মগ্রহণ হয় করেন উনি, তখন আ দৈববাণী হয়েছিল ওনার বাবার কাছে। উনি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন। তা দৈববাণী হওয়ার পরে ওনার বাবাকে আ বলেন যে, "ওই ছেলের যখন ২ মাস বয়স হবে, ছেলেকে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে।" হ্যাঁ? এবারে একটা বাবার পক্ষে তো সেটা বিশাল মানে কষ্টকর অসম্ভব। ব্যাপার, অসম্ভব ব্যাপার। তা তখন উনি কি করলেন, উনি ভেঙে পড়লেন। কি করবেন ভেবে উঠতে পারছেন না। তখন উনি কি করলেন, ২ মাস যখন ছেলের বয়স হলো, তখন কলার ভেলায় করে ওই ছোট্ট দুধের শিশুটাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মানে না মারা হলো, না ডাইরেক্ট দৈববাণীকে অস্বীকার করা হলো। মানে মৃত্যুমুখে তাকে ঠেলে দেওয়া হলো। ঠিক আছে? এবারে পরবর্তী ক্ষেত্রে যখন আ মাছ ধরার জেলেদের চোখে পড়ে, সেই শিশুটাকে নিয়ে একটা নদীর পাশে একটা আশ্রমে ওনাকে দিয়ে দেন। সেখানে উনি আস্তে, আস্তে বড় হন এবং শিক্ষা-দীক্ষা পান। পরবর্তী ক্ষেত্রে উনি শাল্বিক মুনি নাম নিয়ে উনি মানে নামে হয়েছিলেন আরকি। মানে প্রচার হয়েছিল। তো উনি এতটাই জ্ঞানী ছিলেন এবং এতটাই শাস্ত্রজ্ঞানে উনি আ ছিল, পণ্ডিত ছিল। উনার প্রচুর স্টুডেন্টকে উনি দীক্ষা দিতেন এবং শিক্ষা দিতেন। এবং সারা বিশ্বে প্রায় ৩,০০,০০০ ৩,৫০,০০০ মতো উনি সিম্বল এবং মন্ত্র আবিষ্কার করেছিলেন। যেগুলো মানব জীবনের একটা মানুষের জীবনে এমন কোনো পাপ বা এমন কোনো আ পাপ কর্ম করা সম্ভব নয় যেটা দিয়ে হিল করা যায় না। মানে উনি সবকিছুতেই হিল করার চেষ্টা করে গেছেন। ঠিক আছে? তা তখন দেবতারা দেখল যে কোনো যদি অসুরকুলের কাছে এই যন্ত্রটা বা এই যে মন্ত্রটা যদি চলে যায়, তাহলে তো তারা তো অরাজকতা সৃষ্টি করবে। হুম, এই সৃষ্টিগুলো তো ধ্বংস হয়ে যাবে। ঠিক। যেকোনো কাউকে মারতে শুরু করবে, মেরে দেবে। মেরে দিয়ে এইসব রেমেডি ব্যবহার করবে। আবার তারা সুস্থ হয়ে যাবে। মানে স্বাভাবিকভাবে চলবে। তাহলে উপায় কি? তখন দেবতারা দেখল ওকে হত্যা করেছিল শাল্বিক মণিকে। হত্যা করে আ ওই যে বইটা, হ্যাঁ? শাল্বিক মণি যে বইটা রচনা করেছিলেন, প্রায় ৩,৫০,০০০ উপরে সিম্বল, সেটা লুকিয়ে ফেলেছিল। পরবর্তী ক্ষেত্রে অঞ্জুলা নামক এক অসুর তিনি আ কি করলেন বিশাল সাধনার বলে সেই আ ওই উম ওই বইটা আবার উদ্ধার করেছিলেন। হ্যাঁ? এবারে একটা অসুরের কাছে ওই বই চলে গেছে। তখন তো দেবতারা আবার মানে প্রচণ্ড চিন্তায় পড়ে গেলেন যে কি হবে, কি হবে? তখন কি করলেন? যোগমায়া সমস্ত দেবদেবীর যে শক্তি, সেই শক্তি দিয়ে যোগমায়া দেবীকে সৃষ্টি করা হলো। যোগমায়া দেবী ওই সেই মহিষাসুরের গল্পের মতো। যোগমায়া দেবী একজন রমণীর রূপ নিয়ে আ অঞ্জুলার কাছে গেলেন। গিয়ে ওখানে প্রেম নিবেদন করলেন। করে তারপরে ওকে হত্যা করলেন।
করে আবার ওই উদ্ধার করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে 2010 সালে এস.কে. সাইনি বলে একজন সাধক গুজরাটে, যিনি ওই 3.5 লক্ষ সিম্বলের থেকে মাত্র 300 খানা সিম্বল এবং মন্ত্র আমাদের মানব সমাজের উন্নতির জন্য, সমস্যা সমাধানের জন্য আমাদের কাছে উন্মুক্ত করেছিলেন। এবং এটা এতটাই পাওয়ারফুল, একটা মানুষের মানে আমরা যারা সাধারণ মানুষ, এমন কোনো প্রবলেম নেই যে প্রবলেমটা সলভ করা যায় না ওই যোগমায়া দিয়ে। এতটাই পাওয়ারফুল এবং খাটনিও প্রচুর কম, ভীষণ কম। বাহ! স্যার আপনি এবং এগুলো শেখান? হ্যাঁ, আমি যোগমায়া সার্বিক মন্ত্র রহস্য শিখতে গেলে আগে তোমার লামাপেরাটা শিখতে হয়। লামাপেরা 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, তারপরেই যোগমায়া শিখতে পারেন। কারণ ডাইরেক্ট আমি যোগমায়া শিখতে না, পারবো না। ডাইরেক্ট যোগমায়া শিখতে কারণ পারবে না। পাওয়ারফুল খুব। খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল এবং তুমি নিজেই বুঝতে পারবে যোগমায়া যখন অ্যাটুনমেন্ট দেওয়া হয়, দেওয়ার পরে বা যখন যন্ত্রটা তৈরি করে নিয়ে তুমি চার্জ করবে, ওই যোগমায়া এনার্জিটা কিন্তু নিজের মধ্যে রাখা যাবে না। যোগমায়া এনার্জিটা এতটাই পাওয়ারফুল, নিয়ে তুমি যদি ঘুমোতে যাও, তোমার কিন্তু ঘুমোতে পারবে না। মানে সারা শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল হবে। ওই এনার্জিটা আমাদের গ্রাউন্ডিং করতে হয়। আমি আমার প্রতিটা স্টুডেন্টকে দেখিয়ে দিই এবং বুঝতে পারে হাতের মধ্যে ভাইব্রেশন হবে তোমার। ওই এনার্জি যখন তুমি করবে না, বা ওই এনার্জি দিয়ে যখন তুমি দুহাত তুলে যখন তুমি যন্ত্র চার্জ করবে, তুমি দেখতেই পারবে তোমার হাতের মধ্যে এনার্জি ইয়ে হবে। যার যত প্রবলেম তার তত এনার্জি ইয়ে হবে, ভাইব্রেশন হবে হাতের তালুর মধ্যে, তত এনার্জি ভাইব্রেশন হবে। ভাবুন স্যার যদি 3 লাখ খানা যদি আমরা আমি পেয়ে যাই। জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। হুম। গত বছর উম, আমার একজন পরিচিত এসছিল, তার ছেলে হচ্ছে সাপে কেটে মারা গেছে। ঠিক আছে, তোমার হচ্ছে ওই সাপ কি বলে, চন্দ্রবড়া। 10 ঘন্টা পরে হসপিটালে নিয়ে এসেছিল, স্বাভাবিক বাঁচেনি, 4 দিন পরে মারা গেছে। বুঝতে পারিনি মনে হয়। বুঝতে পারিনি। হুম। এবারে 10 ঘন্টা পরে যখন হসপিটালে নিয়ে এসছে, মারা গেছে। মারা যেতে না, ওর পরিবারে বাচ্চার ছেলেটা 12 থেকে 13 বছর বয়স, বাড়িতে প্রচণ্ড অত্যাচার শুরু করে দিয়েছিল। অত্যাচার মানে কীরকম, সে বাড়ির মধ্যে আছে, হ্যাঁ, ওরা হাজব্যান্ড ওয়াইফ আর দুটো ছেলে ছিল। একটা ছেলে মারা গেছে, আর একটা ছেলে, বড় ছেলে, ছোট ছেলেটা মারা গেছে। বলছে শুয়ে আছে কৌশিক, বলছে শুয়ে আছি, মনে হচ্ছে যেন পাশে এসে দাঁড়িয়ে আছে, এবং অসম্ভব ভাইব্রেশন। হঠাৎ মাত্র, বাইরে কেউ নেই, দরজা জানালা দিয়ে শুয়ে আছে, হঠাৎ মাত্র দরজার মধ্যে প্রচণ্ড জোরের একটা লাথি, ধারাম করে খুলে দিল দরজাটা, অথচ ভিতর থেকে বন্ধ। মানে মরে যাওয়া ঠিক 12 দিন না 13 দিন পরে, না কদিন পরে কাজ হয়েছিল, মানে এটা 14 যেহেতু দিন ধরুন। হ্যাঁ হ্যাঁ, কাজ করার পর থেকে ও বাড়িতে এরকমই এমন শুরু হয়েছিল, ও 2-3 দিন পর থেকে বাড়ি ছাড়তে হয়েছিল বাধ্য হয়ে। ওর মেয়ের বাড়িতে ছিল, মেয়ের বাড়িতে গিয়েও তো শান্তি নেই, মনে হচ্ছে যেন ওর পাশে পাশে সবসময় ঘুরছে। দুপুরবেলায় যাচ্ছে তখনও মনে হচ্ছে ঘুরছে। কি উপায়, সলিউশন তো দিতে হবে, সলিউশন করতে হবে। বাবা পুরো মানে আহ, মদে ডুবে যাচ্ছে, সন্তান হারার শোকে এত কাঁদছে, এবং মদ খেয়ে সে, মানে সেও পাগল। 13 বছরে একটা ছোট্ট ছেলে যদি মরে যায়, সেই সন্তান শোক সহজে কি ভোলার। তা লাস্টে আমার কাছে এসেছিলেন, আমি কি করলাম, যোগমায়া যন্ত্রটা তৈরি করে অ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, এমনি যে কোনো সময় করা যায়, কিন্তু যোগমায়া যন্ত্র সাধারণত অমাবস্যাতে রাত্রেবেলা মিডনাইটে যদি করা হয়, খুব ভালো পাওয়ার, খুব ভালো কাজ দেয়। তো ওর তো সেরকম টাইম ছিল না, আমি রাত্রেবেলা ওকে ওই যন্ত্রটা তৈরি করে দিয়েছিলাম। করে দেওয়ার পরে বললে বিশ্বাস করবে না কৌশিক, ওর বাড়িতে আমি বলেছিলাম বাড়িতে এখন যাওয়ার দরকার নেই, তুমি তোমার মেয়ের বাড়িতে এই যন্ত্রটা নিয়ে রেখে দিয়ে ওখান থেকেই জল চার্জ করে তুমি খাও। 15 দিন পর থেকে সব কিছু, আওয়াজ টাওয়াজ সব কিছু ভ্যানিশ। কারণটা কি জানা গেছে? কারণটা শোনো, আমাদের তো এনার্জি তো ধ্বংস হয় না, এনার্জি ট্রান্সফার হয় মাত্র। একটা ছেলে জলজ্যান্ত, তার তো বিশাল মানে এনার্জেটিক, বাচ্চাদের সাধারণত খুবই তো এনার্জি হাই থাকে। হুম, হুম। এটা খেলাধুলা করছে, পড়াশোনা করছে, বন্ধু বান্ধবদের সঙ্গে হই হুল্লোড় করছে,
ওর তো বিশাল একটা স্বপ্ন ছিল। বাবা, মা, ভাই, দাদা সবার প্রতি তো একটা মায়াও ছিল। বাড়ির প্রতি তো একটা মায়া ছিল। সেই প্রাণটা যদি হঠাৎ চলে যায়, তার সেই মায়াটা যাবে কোথায়? তার সেই মায়াটা যাবে কোথায়? তার সেই এনার্জিটা যাবে কোথায়? তার যে এনার্জি তো ঘুরবে। ওর বাড়ির আশেপাশে সে তো বুঝতেই পারছে না যে ওর মৃত্যু হয়েছে। ওর বডি থেকে ওর প্রাণটা চলে গেছে। কিন্তু ও তো বুঝতেই পারছে না যে বডি থেকে প্রাণটা চলে গেছে, ওকে ওকে দাহ করে দেওয়া হয়েছে। সেই বিলিভটা ওর মধ্যে তো আসছে না। ১৩ দিন পর্যন্ত সাধারণত যেকোনো আত্মা আমাদের বাড়ির আশেপাশে চারদিকে মানে ওর নিজেরা বাড়ির আশেপাশে চারদিকে ঘুরে বেড়ায়, যায় না। এই ১৩ দিনের একটা পিরিয়ড থাকে। তারপরে যখন ওরা চলে যায়, যখন ইউনিভার্স আসে বা অ্যাঞ্জেলরা আসেন যে ভাই তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি চলে গেছো, তুমি আগের পর্যায়ে এবারে যাওয়ার চেষ্টা করো, পরের জীবনের দিকে তুমি যাওয়ার চেষ্টা করো। যারা যায় না, কথা শোনে না, তারা ওই আটকা পড়ে থেকে যায়, আটকা পড়ে থেকে যায়। না পারে উপরে যেতে পরের জন্মে, আর না পারে নিচে নামতে। খুব কষ্টকর এটা। ভীষণ কষ্টকর। আর তার থেকেও বড় কথা, আপনার মনে হয় না যে মা-বাবা থাকাকালীন সন্তান হারাটাও একটা কষ্টকর একটা বিশাল কষ্টকর। এখানে তোমাকে আমি বলে রাখি, ওর মা প্রত্যেক দিন হাউমাউ করে কাঁদতো, প্রচন্ড কাঁদতো। আমি তখন কি করলাম, ওই যোগমায়া যন্ত্রের মধ্যে দিয়ে, হ্যাঁ, আমি ওখানে এমন কোনো ইন্টেনশন দিয়ে দিয়েছিলাম যে ওর মনে আসবে, সন্তানকে তো আর ভুলতে পারবে না, কিন্তু যে কষ্টটা ফিল করছে বুকের মধ্যে, যে চাপা পাথর জমে আছে, পাথরের যে ওয়েটটা জমে আছে, সেই ওয়েটটা যেন কমে যায়, সে ওয়েটটা যেন কমে যায়। ওর কষ্টটা মনে তো আসবে, মনে আসবে না, ভুলতে তো জীবনে পারবে না, কিন্তু যেন না কষ্টটা যেন না পায়, সেটা করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে এখন ওর মানে মনে আসে, ছেলের কথা সব কিছুই মনে আছে, কিন্তু আগের যে কষ্টটা পেত, দিন রাত কান্নাকাটি করতো, সেটা আর পায় না। কান্নাকাটি করাটা তো কোন ভালো লক্ষণ নয়। একটা আত্মা যখন চলে যায়, সে যেভাবেই হোক, সুসাইড করুক বা অপঘাতে মৃত্যু হোক বা স্বাভাবিক মৃত্যু হোক, যখন চলে যায়, যখন বাড়ির লোক যখন খুব কান্নাকাটি করে না, তখন সেই আত্মার পরবর্তী যে জার্নিটা, সেই জার্নির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। কারণ সে তো ওই মায়ার বাঁধনে আটকে গেল, ও তো মায়ের বাঁধনে আটকে গেল, ও যাবে কি করে পরবর্তী জার্নিতে? আর মায়ের বাঁধনে যখনই আটকে যাবে, তখনই ও তোমার হচ্ছে ও একদিন ভালো থাকবে, দুদিন ভালো থাকবে, ১ বছর ২ বছর ভালো থাকবে, তারপরে ও অ্যাগ্রেসিভ নেচার এসে যাবে, ও তোমায় ক্ষতি করতে শুরু করবে। তখন বুঝবে না তুমি ওর বাবা, ওর মা, ওর ভাই, যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবে, দুরারোগ্য ব্যাধি শুরু করে দেবে, সংসারে অশান্তি লাগিয়ে দেবে, সংসার ভেঙে পুরো তছনছ হয়ে যাবে। একটা মানুষ এমনও আছে, প্রায় ২০, ২৫ বছর, ৪০ বছর ওই প্রেতাত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অশুভ আত্মা নিয়ে তারা ঘুরে জানেও বেড়াচ্ছে, না এরকম। জানেও না, কি ঘুরে করে বুঝবো? বেড়াচ্ছে, ধরুন মানে খিটখিটে হয়ে থাকে নাকি সারাক্ষণ? খিটখিটে হয়ে থাকে, মানে তো পুজো দিতে পারবে না, ধূপ ধুনোর গন্ধ শুকতে পারবে না, সবসময় ঘরের মধ্যে যাবে একটা যেন কোনো রকম একটা অদ্ভুত গন্ধ, কোনো সুগন্ধ পাবে না, পুজোই দেবে না। প্রথমত ওরা দেবদেবতার ধারে কাছে যাবে না, কোনো আধ্যাত্মিক লেভেলের কোনো মনীষী বা কোনো সাধু সন্তদের দেখতে পারবে না। এগুলো এদের লক্ষণ। নোংরা আবর্জনা হয়ে থাকবে, নোংরা জামা কাপড় পরবে, ঘরদোর পরিষ্কার করবে না, সবকিছুতে অগোছালো, মেজাজ খিটখিটে। মানে ওই যে আত্মাটা ওর উপরে ভর করে আছে, সে তো কোনো না কোনো অতৃপ্ত আত্মা। সে হয়তো সমাজের বুকে খুব খারাপ মানুষ ছিল, খুব খারাপ মানুষ ছিল, সে কোনোদিন কোনো ভালো কর্ম করেনি। তা সে যখন মারা যাবে, তার নেচারটা তো চেঞ্জ হবে না, তার যে মেন্টালি সে মানে সেটা তো চেঞ্জ হবে না, সে একই ধরনের বদমাইশি বুদ্ধি তো তার মধ্যে থেকে যাবে। তার বডি নেই, ফিজিক্যাল বডি নেই, কিন্তু আর তো সব কিছু আছে। এবারে সেই অ্যাক্টিভিটিসগুলো সে যেগুলো নর্মাল লাইফে ফুলফিল করতে পারেনি, তখন কাউকে না কাউকে কোনো ফিজিক্যাল বডিও দেখে, সেই ফিজিক্যাল বডিতে ও ভর করে তাকে দিয়ে সেই ওর স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে। ভুলভাল কিছু হলে হতে পারে, ক্ষতি করারও হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে।
তোমাকে আরেকটা পিএলআর এর ঘটনা বলছি। হুম। একজন বিএসএফ এর অফিসার, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবে। তার ৬-৭ বছরের ছেলে। তা সে তোমার হচ্ছে আ তার বাবাকে না, যবে থেকে জ্ঞান হয়েছে, তার বাবাকে একদম সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না মানে পারেই না। এই মারে এই ধরে। ওইটুকুনি ছোট্ট একটা বাচ্চা এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই রাগী। এবং সে বর্ডারে এই যে রিসেন্ট যে যুদ্ধ হলো, হুম, হুম, হুম। তোমার হচ্ছে রাজস্থান বর্ডারই ছিল। হুম, ওনার নাম আমি বলছি না। কারণ এগুলো যেহেতু পিলার পার্সোনাল ব্যাপার তো, হুম। ওখানে মুখের কাছে ব্লার করে আমি ভিডিওটা ছেড়েছি। এই তোমার রাজস্থান বর্ডারই ছিল। বলছে বছরে ১ বার কিংবা ২ বার আমি আসি। ছেলে কথা বলে না। দুধছাই করে, দূরে, দূরে থেকেই যায়। কারণটা কিছু জিজ্ঞেস করেনি বাবা নিজের সন্তানকে? আদর করার চেষ্টা করেছে। "কি হয়েছে বল বাবা? আমি কোনো অন্যায় করেছি নাকি বল?" কিছুই বলে না। মানে অদৃশ্য একটা রাগ। অদৃশ্য একটা রাগ। এবারে ওর বাবা দিনের পর দিন ভেঙে পড়ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে। ৬ মাস ৭ মাস পরে, পরে যখন বাড়িতে আসে, ওর ফোনেও কথা বলে না। ফোনেও কথা বলে না। এবারে একটা মাত্র শিশু। তার বাবা অত ভালো একজন মানে চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। তো সে তো আশা করে তার ছেলে তার সঙ্গে কথা বলুক। কতটা কষ্ট বলো তো? নিজের মনে, মনে না নিজে কুঁকড়ে পড়ছিল। কি করবে, কি করবে ভেবে পাচ্ছে না। গত বছর ও আমার কাছে যখন পিএলআর করে, কি জানতে পারছে জানো? তোমার আ ১৩২৬ সালে মনে হয়, প্রবাবলি আমার ঠিক ডেটটা মনে নেই, আমার চ্যানেলে আছে। ১৩২৬ সালে ওর যখন জন্ম হয়েছিল, তখন ও ও ওই লাইফে ওর ছেলেই ছিল। কিন্তু তখন ওর বাবা ছিল না, তখন ওর ছিল মা। এবং মা হিসাবে সন্তানের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য পালন করেনি। প্রচন্ড মারধর করতো ছেলেকে। এবং ওই যে রাগ, সেই রাগটা ওর মনের মধ্যে একদম পুরো গেঁথে গেছিল। এমনকি ওর যখন মৃত্যু হচ্ছিল, ২০৭৬-এ, যখন ওই লাইফে যে মৃত্যুটা ওর ঘটেছিল, সেটাও ওকে দেখিয়েছিলাম। ওই লাইফের মৃত্যুটা যখন ওর ঘটেছিল, তখন ওর যখন বডি পোড়াচ্ছে, ছেলের মনের মধ্যে কোনো ইয়ে নেই, দুঃখ নেই, কষ্ট নেই। সে নরমাল বন্ধু-বান্ধবদের যে হা হা হু হু করছে, হাসছে, শান্তি পেয়েছে। যে মা চলে গেছে, পাপ বিদায় হয়েছে। সেই রাগের প্রতিশোধ নেওয়ার জন্য এই জীবনে ওর জন্ম লাভ করেছে। এই জীবনে ওর বাবা হয়েছে আর ওর ছেলে হয়েছে। এবারে স্পিরিট গাইডকে যখন বলা হয়েছে যে এর সলিউশন কি? এর সলিউশন একটাই, ক্ষমা চাওয়া ওর আত্মার কাছে। ঠিক হয়েছে? অনেকটা, আগের থেকে অনেকটা। এতটা সময় কেন লাগছে? এতটা সময়, এটা তো তোমার, ওটা ওর ব্যাপার না। মানে যে ক্ষমা করবে। এখন হুম, আমি তোমার কাছে অন্যায় করেছি। আমি তোমার কোনো একজন আত্মীয়কে মেরে দিলাম, বা তোমার আ কোনো একটা সম্পত্তি আমি দখল করে নিলাম। হুম, হুম? এখন তুমি আমার উপরে প্রচন্ড রেগে আছো। তোমার উপরে প্রচন্ড অত্যাচার করেছি। হুম। হ্যাঁ? প্রায় ৮-১০ বছর কি ৫০ বছর ধরে। এখন হঠাৎ মাত্র আমি সাধু হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম। হয়ে গিয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। তুমি কি চট করে আমাকে ক্ষমা করতে চাইবে? ন্যাচারাল জিনিস না? তুমি আমাকে চট করে তো ক্ষমা করতে চাইবে না। ঠিক। ওর যেদিন মন চাইবে সেদিন ও ক্ষমা করবে। তোমাকে আরেকটা ঘটনা বলছি। এরকম বেশ অ্যা কয়েকটা ঘটনা না খুব এই ব্যক্তিগত। কথাটা খুব ভালো বললেন আপনি, সত্যি। হ্যাঁ, আরেকটা ঘটনা তোমাকে কারণ আমি এই বলছি। পরিস্থিতিটা আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরেকটা ছোট্ট ঘটনা বলছি। হঠাৎ মাত্র রাত ২ঃ০০ র সময় আমার একটা ফোন এসছে। ফোন করে হাউমাউ করে কাঁদছে। "কি কেস? স্যার আমি সুসাইড করব।" আমি বললাম, "কেন গো?" রাত ২ঃ০০ র সময় ঘুমের মধ্যে ফোনটা রিসিভ করেছিলাম। ফোন বাজছিল, হ্যাঁ? আমার আলাদাই ফোন থাকে, মানে যেটা রেকির জন্য যে ফোনটা আলাদা থাকে। বলছে, "স্যার সুসাইড করব।" আমি বললাম, "কেন?" বলছে, "অ্যা ও স্যার আমার আর ভালো লাগছে না। আপনার ভিডিও দেখলাম।" আমি বলছি, "দেখি স্যারের থেকে একটু পরামর্শ নিই।" আমি বললাম, "তুমি এক কাজ করো, এখন তো অনেক রাত, ২:৩০ বাজে। আর ঘন্টা ২ এক পর সকাল হয়ে যাবে।
তুমি এখন সুইসাইডটা করো না, তুমি সকালবেলা আমাকে ফোন করো, তারপরে না একটু আলোচনা করে দেখা যাবে কি করা যায়। তারপরে যদি মনে করো সুইসাইড করবে। আপনি এবারে এরকম বলছেন? হ্যাঁ, হুম, বলার পরে এবারে 6:30টার সময় সবে উঠে ব্রাশ-ট্রাশ করি, জানো তো? 6:30টায় ফোন করেছে। মানে ও সারারাত ঘুমায়নি। আবার কান্না। কি? না, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সে অন্য কারোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ওর সঙ্গে আমার বিয়ে-টিয়ে সব ঠিক হয়ে গেছে। বাড়ির লোক মেনে নিয়েছে। ওকে আমার বাড়িতে নিয়ে গেছি। আমি ওকে ছাড়া বাঁচব না। ওকেই আমি বিয়ে করব। আপনি একটা ব্যবস্থা করে দিন। আমি বললাম, দেখো, ভালোবাসাটা তো আর জোর করে হয় না। হ্যাঁ, ভালোবাসা আমার দাঁড়াও একটু জল খেয়ে নিই। ভালোবাসা তো আর জোর করে হয় না। ভালোবাসা হয় দূর তরফ থেকে। তা তুমি যাকে ভালোবাসবে মানে বিয়ে করে জীবন সঙ্গী করবে ভাবছো, তা সে অন্য পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তুমি তাকে কি করে মেনে নেবে? সেটা তো তোমার প্রবলেম হবে, লাইফে তো প্রবলেম হবে। বলছে, না আমি মানিয়ে নেবো, ওর থেকে ওকে সরিয়ে নিয়ে আসা। মানে কার সঙ্গে ঘুরছে? বলছে, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আগে ঘুরতো, এখন আবার আরেকটা নতুন ছেলের সঙ্গে ঘুরছে। আমি বললাম, এ তো বিশাল প্রবলেম। তাই বললাম, তুমি এখন কি চাও? বলছে, স্যার আমি একবার পিএলআরে যেতে চাই। আমি বললাম, দেখো, তোমার যা মানসিক কন্ডিশন, এই মুহূর্তে তোমাকে যদি আমি পিএলআরে নিয়ে যাই, আমি ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে যদি বলতাম, তাহলে বলতাম হ্যাঁ চলে আসো। তুমি এই মুহূর্তে দেখতে পারবে না, সত্যি কথাই এটা। এবারে আমি টাকা নিয়ে নেবো, আমার হয়তো একটা ইনকাম হয়ে যাবে, কিন্তু তোমার তো কোনো উপকার আসবে না। তুমি এক কাজ করো, তুমি এই বিশেষ কিছু ক্রিয়া দিচ্ছি, তুমি এইগুলো করো, করে নিয়ে 15-20 দিন বা 1 মাস পরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। করার পরে ও যখন আবার পিএলআরে ওকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কি দেখছে জানো? দেখছে যে গত প্রায় 2-3টে জীবন, মানে এর ঠিক আগে ওই মেয়েটার সঙ্গে ও খেলে এসছে। ও তখন মেয়ে ছিল, আর ওর যে গার্লফ্রেন্ড এই লাইফে, ও তখন ছেলে। রীতিমতো ওর ভালোবাসা নিয়ে খেলে এসছে। তখন ও মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে কোনো জীবনে যদি সুযোগ পাই, তাই এর প্রতিশোধ আমি তোমাকে নেব। সেটাই ও ঘটছে এই লাইফে এসে। ডেঞ্জার হয়ে গেছে ও। একের পর একটা করে ছেলে ধরছে আর ছাড়ছে, ভালোবাসা নিয়ে খেলছে। আমি বললাম, দেখো, তোমার লাইফে একটা জীবন সঙ্গিনী দরকার, সে যেই হোক। এলে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার লাইফে তোমার লাইফে কবে বিয়ে হচ্ছে তুমি তোমার দেখো। হ্যাঁ, পেলারে তুমি দেখো। বলছে, স্যার 8 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার বিয়ে হয়ে যাচ্ছে। মানে একটা টাইম বলে দিল। আমি বললাম, কার সঙ্গে বিয়ে হচ্ছে দেখো? দেখছে ওর পাশের বাড়ি একটা মেয়ের সঙ্গে, যে মেয়েটাকে ও ছোট থেকেই চেনে, নরম স্বভাবের মেয়ে, পাশের বাড়ি। কল্পনাই করতে হবে। বলছি, স্যার এই তো পাশের বাড়ির মেয়েটা, একে তো আমি ওই হিসাবে কোনোদিন দেখিনি। আমি বললাম, কেমন মেয়েটা কেমন? বলছে, খুবই ভালো মেয়ে। বলছে, কিন্তু আমি কোনোদিন ওকে বলতে পারবো না, প্রেম করতে পারবো না। আমি বললাম, প্রেম করতে হবে না তোমাকে। তুমি দেখো তোমাকে কিভাবে ওর সঙ্গে যোগাযোগ হচ্ছে। তখন দেখতে পাচ্ছে যে ওর এই মেয়েরই কাকা গল্পে গল্পে এর বাড়িতে ওই বিয়ের সম্বন্ধটা নিয়ে আসছে। এবং ওই 8-9 মাস পর যখন বিয়ে হয়ে গেছিল, ফোন করেছিল। তাই হয়েছে। খারাপ। এবারে এই সমস্ত ঘটনাগুলো ঘটে। স্যার ফিউচার কি করে দেখানো যায়? প্রেজেন্ট, শুধু পিএলআরে পাস্ট লাইফ দেখানো যায় না, ফিউচারও দেখানো যায়। ফিউচার তো চেঞ্জও হতে পারে। চেঞ্জও হতে পারে। ওর বর্তমান যে কন্ডিশন, হ্যাঁ। সেই যে এখন যে এনার্জি, তোমার যে এনার্জি, সেই এনার্জি অনুযায়ী তোমার ফিউচারটা দেখাবে। হ্যাঁ, এই এনার্জি আবার চেঞ্জ হলে তোমার কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জন্য অ্যাপ্রক্স বলে দেওয়া যে হতে পারে। শুধু পিএলআরে না, পাস্ট লাইফ দেখানো যায় না, পিএলআরে প্রেজেন্ট লাইফও দেখানো যায় এবং ফিউচারও দেখানো যায়। কিন্তু গুরুর নিষেধ আছে, মৃত্যু দেখানো যায় না। মৃত্যুকে আমরা দেখাই না। কিন্তু আপনি তো নিজেই বললেন যে আগের জন্মের মৃত্যু দেখিয়েছেন, ফিউচারের মৃত্যু। এই জীবনে তোমার যদি মৃত্যু দেখায়, তোমার যদি 2 মাস পরে যদি তোমার কোনো অঘটন থাকে, তুমি ভালোভাবে বাঁচতে পারবে?
সেটাই। তুমি তো টেনশনে মরে যাবে। আকাশী রেখাটা আরো তোমার ডেট বলে দেবে। তোমার এই লাইফে কবে তোমার চলে যাওয়ার সময় ডেট বলে দেবে তোমাকে। আমি যেমন করেছি, আমার 88 বছর আমি বাঁচবো, 88 বছর পরে আমি চলে যাব। আমার হার্টের একটা সমস্যা আসতে পারে, সেটা আমার 67 বছর বয়সে। তার জন্য আমার এখন থেকে হিলিং চলছে। তা আপনি হ্যাপি এই বিষয়টা নিয়ে? একদম। আপনার কাছে মৃত্যুটা কি তাহলে? মৃত্যুটা, শোনো, মৃত্যু বলে আমি এটা মানি না। মৃত্যু বলে কিছু নেই। কি বলছেন? মৃত্যু বলে কিছু নেই এই কারণে বলছি আমি তোমাকে, আমাদের শরীর কি দিয়ে তৈরি বলো? পঞ্চভূতে তৈরি। পঞ্চ পঞ্চভূতে তৈরি। পঞ্চভূতটা কি? পৃথিবী, জল, বায়ু এবং তোমার হচ্ছে এয়ার, অগ্নি, বায়ু, আর একটা হচ্ছে প্রাণ, হুম, তাই তো? এবারে তুমি বলো, তোমার যে মাংসপিণ্ড আছে, হাড় আছে, এ আছে, এগুলো তো পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ছে। হুম। মানুষ যখন মারা যায়, যখন মাটিতে সমাধি করে বা আগুনে পুড়িয়ে দেয়, কিসের সঙ্গে মিশে যায়? মাটির সঙ্গে মাটির মিশে সাথে যায়। মিশছে। পৃথিবী তত্ত্ব। জল, আগুনে পুড়ছে, দুটো হয়ে গেল ওখানে। না, আহ, এবারে 72% জল আছে আমাদের হ্যাঁ, শরীরে। হ্যাঁ, হ্যাঁ। 72% যে জল, হুম, জল যদি না থাকে, তোমার আমাদের যে শরীর চলবেই না। শরীর চলবেই না জল যদি না থাকে, কারণ রক্তটাও তো জলের মধ্যেই পড়ে। হুম, এবারে ফায়ার, ফায়ার যদি না থাকে, শরীরে তোমার নির্দিষ্ট টেম্পারেচার আছে, দেখো 98.6। এই টেম্পারেচারের নিচে নেমে গেলে আস্তে আস্তে কিন্তু ডেড বডি হিসেবে ঘোষণা হবে। আর উপরে উঠে গেলে জ্বর, টেম্পারেচার হাই। তোমার থাকবেই, টেম্পারেচার থাকবেই। এটা ফায়ার এলিমেন্ট। বায়ু, অক্সিজেন না ছাড়া তুমি বাঁচবে না, তাই তো? এবারে সব কিছু আছে, যদি প্রাণটা যদি না থাকে, ডেড বডি, তাই তো? হুম, এবারে তুমি বলো, একটা শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যাচ্ছে, সে ডেড বডিটা তো, সেটা কি প্রকৃতির জিনিস, হুম। পঞ্চতত্ত্ব, প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে। তা প্রকৃতির সঙ্গে প্রকৃতির যিনি মিশে যাচ্ছে, সেটাকে তুমি মৃত্যু বলবে কি করে? যেটা যে আদি সত্তা, যে প্রাণটা, সে তো আবার অন্য জায়গায় ট্রান্সফার আছে, তার মৃত্যু নেই, তো ধ্বংস নেই, কিচ্ছু নেই। সে শুধু ট্রান্সফার হয়। তুমি যে কর্ম করছো, সেই কর্ম নিয়েই তুমি ট্রান্সফার হবে। তুমি তোমার কর্ম নিয়েই তুমি ট্রান্সফার হবে। আমাদের যে মাইন্ডের যে তিনটে স্তর, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, তারপরে হচ্ছে তোমার ক্রিটিক্যাল মাইন্ড, তারপর হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তোমার সাবকনসিয়াস মাইন্ডে সব কিছু স্টোরেজ থাকে। এই সাবকনসিয়াস মাইন্ড ওপেন করেই হচ্ছে আকস্মিক রেকর্ড দেখে। সাবকনসিয়াস মাইন্ড ওপেন করেই পিএলআর দেখে। যার পিএলআর, যার ফার্স্ট লাইফ, সে দেখে তার ওই সাবকনসিয়াস মাইন্ডের যে স্টোরেজটা আছে, সেই স্টোরেজটা ওপেন করে। আমরা ট্রান্সে নিয়ে চলে যাই, তারপরেই সে অটোমেটিক সে দেখতে পায়। যে ট্রান্সে যেতে পারে না, সে পিএলআর দেখতে পারে না। তাহলে বলো, মৃত্যুটা কি করে হচ্ছে? আমাদের যে পঞ্চভূতের যে শরীর, হুম। সেটা পঞ্চভূতে মিলিয়ে যাচ্ছে। মৃত্যু মানুষের হয় না। হয় না, শরীর চেঞ্জ হয়, তাই না? এবারে অন্যজনের অন্য কে কি না, না, ব্যাখ্যা অন্য দেবে, হ্যাঁ, কে আপনার কি ব্যাখ্যাটা তো ব্যাখ্যা দেবে, কোনো জায়গা আমার থেকে ভুল ব্যাখ্যাটা না। এটাই, আমার ব্যাখ্যাটা এটাই। একটা জিনিস বলুন তো ম্যাম, এই স্যার, আমরা যে এত লড়াই করি বা এত যে টাকা পয়সা দরকার পড়ে বা যে কোনো একটা পাওয়ারের দরকার পড়ে, সবাই চায় আমি পাওয়ারফুল হই, যাতে আমার কোনো জায়গায় গেলে যেন সেই পাওয়ারটা আমি অ্যাপ্লাই করতে পারি। হুম, আর কিছু মানুষ থাকে, ও ঠিক আছে, লাইফ তো চলছে, খুব ভালো আছি আমি। হুম, হুম। আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আম, আপনার পার্সপেক্টিভ হিসেবে আপনি বলবেন। আমার মনে হয় যে সবসময় কর্মটা ভালো করে রাখা দরকার। হ্যাঁ, পাওয়ার মানে এই নয় যে পাওয়ার মানে সবসময় ফিনান্সিয়াল পাওয়ারটা থাকতে হবে। হুম, তোমার পৃথিবীতে যখন এসছো, তোমার কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের ঠিক উপরওয়ালা অ্যারেঞ্জ করেই তোমাকে পাঠিয়েছে। তোমার পাশে যে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে বা পাখি ঘুরে বেড়াচ্ছে, সে কি অত চিন্তা করছে? যে জঙ্গলে যে হাতিটা ঘুরে বেড়াচ্ছে, তার 1.5 কুইন্টাল ব্রেকফাস্টে 1.5 কুইন্টাল খাবার লাগে, সে কি অত চিন্তা করছে? তা আমরা তো খাই দুটো রুটি। এত কিসের চিন্তা, এত কিসের অর্থের পিছনে দৌড়ানো? কিন্তু কলিযুগ তো এই জন্যই বলা হয়েছে যে মানুষের সবকিছু ধ্বংসের পথে, মানুষের লোভ, হিংসা, লোভ, লোভ, সবকিছু সেই জন্য বেড়ে যাবে। ধ্বংসের পথে চলে যাচ্ছে। সেই জন্য আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর যারা আজকের যে রিচ আধ্যাত্মিক হচ্ছে, পার্সন, আজকের যে রিচ হ্যাঁ, পার্সন, সে একদিনে রিচ পার্সন হয়নি। অনেকে বলে যে সোনার চামচ গালে দিয়ে জন্ম নিয়েছে। ভাই, অনেক জীবনের তপস্যার ফল ওটা।
তবে এই জীবনে ওই লাইফটা পেয়েছে। তুমি তোমার কর্ম ভালো করো, তোমার লাইফও ওইরকমই একটা সুন্দর পথে চলে যাবে। তোমার কর্ম যদি ভালো হয়, তোমার আগামী জীবন সুন্দর হতে বাধ্য। আজকে তুমি আমি খাবার চিন্তা তো অন্তত নেই, ঠিক টাইমে মা রান্না করে দিচ্ছে, খেয়ে নিচ্ছি, তাই তো? অনেক মানুষ তো এরকম আছে যে আজকে রাত্রেবেলা খাচ্ছি, কালকে সকালে আমি কি খাবো যদি না কাজটা পাই, তাই না? তা তাদের তো চিন্তা করতে হচ্ছে, তা সেই চিন্তাটা তোমার তো নেই। তাহলে কেন আমরা অত চিন্তা করতে যাব? যেটুকু ভগবান দিয়েছে সেইটুকু নিয়েই আমার মনে হয় সন্তুষ্ট হুম, থাকাটাই ভালো। বেশি লোভ করে মানুষকে ক্ষতি করাটা কোনোদিনই কাম্য নয়। ঠিক। আর স্যার আমি এটাও দেখেছি আজকালকার দিনে যেভাবে মানুষরা ইয়াং জেনারেশন মানে আমার বয়সী বা আমাদের ছোট বা আপনার বয়সী অনেক মানুষ আছে যারা আধ্যাত্মিক লাইনটা কিন্তু খুব ভালোভাবে পালন করছে। হুম, আপনি কি আজ থেকে প্রায় ৭-৮ বছর আগে মানে করোনার আগে হুম, এরকম দেখতে পেয়েছিলেন? না। এর কারণটা কি? মানে এর কারণটা, আপনার প্রশ্নটা আরেকবার করে আমাকে মানে ক্লিয়ার স্যার হচ্ছে এই না। যে মানে আমি আমি কেন বলছি স্যার আরেকটু ইলাবোরেট করছি হুম, আপনার হুম, সামনে। হুম, আমি দেখতে পেয়েছি আ করোনার পর মানুষ করোনার সময় এত মৃত্যু দেখেছে হুম, হুম। যে মানুষ না একটু আধ্যাত্মিক লাইনে তারপর থেকে আসা শুরু করে দিয়েছে। ভয়ে, ভয়ে হতে পারে, এটা ভয় বলছেন? ভয়ে হতে পারে। তো আমি একটু শেষ করি প্রশ্নটা যেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। এই মানুষ আধ্যাত্মিক লাইনে ঢুকেছে এবং ঢোকার ফলে বা যোগ, মোক্ষ এই যে বিষয়গুলো এত বেড়ে গেছে, মানুষ দেখছে আস্তে, আস্তে না কর্পোরেট লাইফ যে আমাদের 9 to 5 যে একটা জবের একটা ব্যাপার ছিল, হুম। সে আস্তে, আস্তে কিন্তু ওখানেও লোক সংখ্যা কমছে আস্তে, আস্তে দেখতে গেলে। ছেলে হোক কি মেয়ে হোক। তো আপনার কি মনে হয় স্যার যে আমরা যে কর্পোরেট লাইফে একটা রোজগার করতাম, বাবা-মাকে ভালো রাখতাম বা নিজের বউকে নিয়ে ঘুরতে যেতাম বা বিয়ে-শাদী করতাম, সেখান থেকে একটা মানুষ বেরিয়ে এসে ত্যাগ করে সবকিছু যেটা লোভ, লালসা মানে শারীরিক চাহিদা থেকে শুরু করে সব রকম চাহিদা থেকে সে বেরিয়ে এসে একটা আধ্যাত্মিক লাইনে গেছে। বা আপনার মতো যারা, যারা কাজ করছে, আপনি তো আপনার ফ্যামিলিও আছে। আপনার মতো অনেকে কাজ করে তারা আধ্যাত্মিক লাইনে ঢুকে যাচ্ছে। তো সেটা কি ঠিক নাকি আগের লাইফটা ঠিক ছিল? আমি একটা কথা বলি, আধ্যাত্মিক লাইনে, হ্যাঁ, সবাই কিন্তু আসতে পারে না। ইউনিভার্সের যদি আশীর্বাদ না থাকে, হ্যাঁ, তুমি ১০ জনকে শেখাবে না, ১০ জনের মধ্যে হয়তো ২ জন প্র্যাকটিস করে আর ৯ জন ৮ জন কিন্তু করবে না। সবাই আসতে পারে না। সবাই আ বিলিভও করে না। অনেকে আমার কাছে এরকমও আছে যে রেকির এত দুরারোগ্য ব্যাধি সব সেরে যাচ্ছে, হ্যাঁ? তাহলে তো যাই তো দেখি কি হয়। মানে ওরা ওরা ভাবে সবকিছু ম্যাজিক আরকি। মানে এলাম, হ্যাঁ, আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কিছু একটা হাতে দিলাম আর সবকিছু সেরে গেল। সেরকম ব্যাপারটা নয়। এটা একটা সাধনার বিষয়। এটা একটা প্র্যাকটিসের বিষয়। এবারে যখন দেখছি যে এগুলো সাধনা করতে হয়, প্র্যাকটিস করতে হয়, প্রত্যেকদিন একটা টাইম স্পেন্ড এর ব্যাপার থাকে, হুম। তখন পালিয়ে যায়। তো সবার জন্য নয়। সবার জন্য না। না, যাদের আধ্যাত্মিক মানে লাইনে আমি যারা আপনাদের মতো যাবে, লোক আসছে বলে আমি হুম, এইটুকু জানতে পারছি যে আপনারা কাজ করছেন। হ্যাঁ, যারা আধ্যাত্মিক আ লাইনে আসবে, হ্যাঁ, এই হ্যাঁ। আমি যেমন কড লাইনে ছিলাম, অন্য লাইনে। আমি মিডিয়া লাইনে ছিলাম। হুম, কিন্তু হুম। আমি প্রায় ১৭-১৮ বছর ছিলাম ওই লাইনে কাজ করেছি। ১৭-১৮ বছর? ১৮ বছর ২০০৪ থেকে হিসাব করো। এতদিন ওই লাইনে থেকে এই ছেড়ে লাইনে দিলেন এই লাইনটা? ছেড়ে দিয়েছি। কারণ ওই লাইনটা আমার এখন আকস্মিক রেকর্ড করে আমাকে বলছে, "তোমার ওই লাইন নয়, তোমার আধ্যাত্মিক লাইনই কি তোমার।" বলছেন স্যার? ১৭-১৮ বছর মানে একটা যুগের বেশি কিছুই করতে পারিনি লাইফে। লাইফে কিছুই করতে পারিনি। মানে কিভাবে চাইছেন? যশ, টাকা, অধিপত্য হিসাবে বলছেন? কিছুই করতে পারেননি? মনের দিক থেকে স্যাটিসফাইড ছিলাম না। মনে হতো যেন যে ভুল জায়গায় ভুল ট্র্যাকে চলে এসেছি ১৭ বছর ধরে কাজ করার পর স্যার? কাজ করার পরেও। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমি আ মানে কোনো জায়গায় মনে স্যাটিসফাইড ছিলাম না। অনেক বড়, বড় আ প্রোডাকশন হাউসে কাজ করেছি। অনেক প্রোডাকশন হাউসে কাজ করেছি। পোগো, তারপরে কার্টুন নেটওয়ার্কের মতো জায়গায় তোমার, আমি তো অ্যাকচুয়ালি অ্যানিমেটর, হ্যাঁ? মানে ছিলাম আরকি। এইসব জায়গায়ও সব প্রোডাকশন এ কাজ করেছি। হ্যাঁ? কিছুই দেখতাম যে একটা দিনের শেষে গিয়ে যে মানসিক যে শান্তি, হুম, সেই শান্তিটা পেতাম না। যে শান্তিটা পেতাম না। আধ্যাত্মিক লাইনে এসে যখন আমি নিজের সাধনা শুরু করলাম, হুম। তখন কি আস্তে, আস্তে তো মোক্ষর দিকে যাচ্ছি। আমি প্রায়
6-7 ঘন্টা আমি মোটামুটি মেডিটেশনে থাকি। একদম আর্লি মর্নিং থেকে। মানে আমি 4টের সময় উঠে পড়ি। উঠে আমি স্নান-পান করে মেডিটেশনে বসে যাই। রেকি করি। বিভিন্ন ধরনের লামা-ফেরা, যোগমায়া যখন যা থাকে। প্লাস হচ্ছে আবার রেকি ট্রিটমেন্টও করি। তোমাকে তো রিসেন্ট একটা আমি ঘটনা বললাম। একটা বাচ্চা মেয়েটার ওর জন্মগতভাবে না হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে পাইপটা ওর যে মানে শিরাটা আরকি সেটা অক্সিজেন শিরার সঙ্গে মিশে গেছে। মানে যে শুদ্ধ রক্ত অক্সিজেনযুক্ত যে রক্তটা যায় আমাদের হৃৎপিণ্ডে এবং কার্বন ডাইঅক্সাইডের যে রক্তটা বেরোয়, হ্যাঁ? সেটা যে জায়গাতে বেরোনোর কথা সেই জায়গায় না জুড়ে পেঁচিয়ে ওর সঙ্গে জুড়ে গেছে। অক্সিজেন লেভেল মারাত্মক কম। 52 থেকে 60, 65 এইরকমই, তার উপরে উঠছে না। ডেঞ্জার। প্রায় জন্মের পরে 1 মাসের মতো হসপিটালে ভর্তি ছিল। তারপরে 6 মাস না বয়স হলে তোমার হচ্ছে করবে না, অপারেশন করবে না। হুম? কিন্তু মেয়েটার বয়স কত? 6 মাস। 6 মাস বয়স? হ্যাঁ, সবে এই 4 তারিখে তোমার হচ্ছে হয়েছে, অপারেশন হয়েছে। কিরকম কন্ডিশন হয়েছে আমি তোমাকে বলছি শোনো। ওই পেশেন্টটাকে তুমি যদি তোমার চ্যানেলে ছাড়তে চাও, ওর যদি পুরো রক্তের রিপোর্টও দিতে চাও, আমি তোমার রক্তের রিপোর্টও দিয়ে দেবো। নিশ্চয়ই আমি চলছে ওর রিপোর্ট আমি দিয়েও দেবো। আমি তোমার রক্তের যদি রিপোর্ট পাঠিয়ে দিয়ে দেবো। রাখেন। রক্তের রিপোর্ট তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। দিয়ে দেবে। মেডিকেল সায়েন্সে ওখানে ডক্টর বললেন, তোমাদের এই পাকসার কাছেই একটা নার্সিংহোমে ভর্তি ছিল। আমি নার্সিংহোমের নাম নিচ্ছি না, কোনো ডাক্তারেরও নাম নিচ্ছি না। ভর্তি ছিল ডাক্তারবাবু, গড়িয়াহাটের একজন নামকরা ডাক্তার, তার আন্ডারেই ভর্তি ছিল। সে বলছে নিউমোনিয়া টাইপের হয়ে গেছে এবং সেটা এতটাই মারাত্মক লেভেলের হয়ে গেছিলো ফুসফুসে, জানো তো, পুঁজ রক্ত টাইপের হয়ে গেছিলো। হ্যাঁ, এবং 52 নিচেও নেমে যাচ্ছে অক্সিজেন লেভেল। মানে মারাত্মক ডেঞ্জার, রেড লাইট। ডাক্তার বলছে 20 দিনের আগে আমি ঠিক করতে পারবো না। মার্চের 22 তারিখে ভর্তি হয়েছিল। এবারে এপ্রিলের 1 তারিখে অপারেশনের ডেট ছিল। ঠিক আছে? আমাদের মমিনপুরে একজন নামকরা মানে হার্টের নার্সিংহোম, নাম বলছি না, বুঝে নিন। 1 তারিখে ভর্তি হচ্ছে, অপারেশন ডেট ছিল। এবার ডাক্তার বলছে 20 দিনের আগে এই লাংসের ইনফেকশন ঠিক করতে পারবে না। এবার লাংসের ইনফেকশন ঠিক হবে ওটা কি করে? মেডিসিন দিতে পারছে না। বলে হার্টের এতটা প্রবলেম, মেডিসিন দিতে পারবো না, ওর লাইফে রিস্ক। তাহলে কমবে কি? ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট শুধু ওই মুখে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছে আর স্যালাইন দিয়ে রেখে দিয়েছে। এবারে বলছে স্যার একটা কিছু তো করুন। পেশেন্ট পার্টি মানে কাঁদতে শুরু করে দিয়েছে হাউমাউ করে। বাচ্চাটার ওরকম কন্ডিশন, আর শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, মানে প্রচণ্ড স্পিডে নিচ্ছে, মানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এরকম কন্ডিশন। বলছে তুমি যে সার্জনের কাছে অপারেশন করবে ওর কাছে যাও। এবারে ওখানে গেছে, ওই নার্সিংহোমে গেছে। নার্সিংহোম ওই রক্তের রিপোর্ট দেখে বলছে কি অপারেশন করানোই যাবে না। বলে কোনো প্রশ্নই নেই অপারেশন করার। বলে উপায়? বলছে এই রক্তের রিপোর্টগুলো সম্পূর্ণ আগে নর্মাল করতে হবে, একটা স্টেবল পজিশনে নিয়ে আসতে হবে, লাংসের ইনফেকশন পুরো নর্মাল করতে হবে, তারপরে ও অপারেশনে যাবে। চেয়েছিল কত টাকা জানো? 75,000 টাকা পার ডে। বলছে 10 থেকে 12 দিন লাগবে মিনিমাম ঠিক হতে। মানে 8 থেকে 9 লাখ টাকার খরচ। গরিব মানুষ যাবে কোথায়? 22 তারিখে ভর্তি হয়েছিল। 22, 23, 24, 25, 25 তারিখ সন্ধ্যাবেলা কেসটা আমার হাতে আসে। বললে বিশ্বাস করবে না, প্রথম দিন ওকে আমি রাত 10টা থেকে প্রায় 2টো 2:30টা পর্যন্ত আমি ওকে হিলিং দিয়েছিলাম। হিলিং দিয়ে একটা পজিশনে নিয়ে এসেছিলাম 25 তারিখ। ওর বাবা মাকে বলিনি। কারণ ওর বাবা মার প্রতি মানে রেকি হিলিং এইসব ব্যাপার ভেবেছিল আজগুবি, কোনো একটা মানে আজগুবি ব্যাপার, এইসব হতেই পারে না, এগুলো হয় নাকি? এইসব দুরারোগ্য ব্যাধি ডাক্তার ঠিক করতে পারছে না, এ ঠিক করতে পারছে না, এইসব কী সব করছে, এইসবই তো হয়, এরকমই ভেবেছিল। মানে বিশ্বাসটা অতটা ছিল না। এবারে যেহেতু আমাদের পরিচিত, সেই জন্য এতটা করলাম যেচে পড়ে, নাহলে বাচ্চাটার প্রাণ চলে যেত। এবারে কি করলাম, তারপরের দিন আবার দিয়েছি। দেওয়ার পরে আমার মনে হলো যে ওর ইনফেকশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। 26 তারিখ গেল, 27 তারিখ সকালবেলায় হিলিং দিয়ে আমার মনে হলো
যে ওর অক্সিজেন লেভেল নর্মাল চলে আসছে। 27 তারিখ সকালবেলা ওর বাবাকে বললাম, দেখো আজকে ডাক্তার কি বলে, হয়তো ছুটি দিয়ে দিতে পারে আজকালের মধ্যে। এলো না ডাক্তার, আপনি হসপিটালে বসে দিচ্ছেন এগুলো? না বাড়ি থেকে, বাড়িতেই দিচ্ছেন? বাড়িতেই ডিস্টেন্স হিলিং ক্রিস্টাল দিয়ে। ওর 24 ঘন্টা আমি হিলিংয়ে ক্রিস্টাল বসিয়ে দিয়েছিলাম। ক্রিস্টাল হিলিং 24 ঘন্টা দিতে থাকে। এবারে 27 তারিখ আমি ডেট মেনশন করে বলছি, কেউ যদি চ্যালেঞ্জ নেয় না, আমি ডেট মেনশন করে ওই প্রেসক্রিপশন দেখিয়ে দেবো। ডাক্তারদের নামও জানি। এখন সব সময় তোমাকে পাঠাবো, তুমি নাম দেবে কি না দেবে সেটা তোমার ব্যাপার। নামটা আমি দিতে চাইছি নামটা না, দেওয়ার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। ঠিক আছে? 27 তারিখ সকালবেলায় 11:30টার সময় ডাক্তার এসে বলছে ও এখন স্টেবল আছে, ওকে বাড়ি নিয়ে চলে যাও, এখানে রাখার দরকার নেই। এবারে ওর বাবা মা আবার কাঁদছে, বলছে স্যার আপনি বললেন খুব ডেঞ্জার, হ্যাঁ বাড়ি নিয়ে চলে যাবো, কি করে রাখবো, হ্যাঁ আর অপারেশন করবে না বলছে হসপিটালে। বলছে দেখো এখন এই মুহূর্তে স্টেবল এসছে, কি করে স্টেবল এসছে ও নিজেও জানে না ডাক্তার, এর কি ট্রিটমেন্ট চলছে সেটা তো জানে না, শোনেনি। হ্যাঁ এবারে যখন স্টেবল হয়ে গেছে বলছে তুমি একটা অক্সিজেন সিলিন্ডার বাড়িতে রেখে দাও, ওষুধ দোকান থেকে নিয়ে গিয়ে রেখে দাও, নিয়ে পেশেন্ট নিয়ে চলে যাও আজকালের মধ্যে। তা আমাকে ফোন করলো, আমি বললাম অক্সিজেন সিলিন্ডার নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওর এখন অক্সিজেন লেভেল নর্মাল। ওইখান থেকে আমি 87 নিয়ে গেছিলাম অক্সিজেন লেভেল, 52 থেকে 87। আমাদের অক্সিজেন লেভেলটা সাধারণত 95 to 100, 87 নিয়ে গেছি মানে বিশাল ব্যাপার, বিশাল ডেভেলপ। বিশাল ডেভেলপ। ওই সব পেশেন্টদের সাধারণত থাকে 70-এর কোটায়, 70-এর কোটা থাকলে মোটামুটি বেঁচে থাকে, হ্যাঁ। অসুবিধা নয়, না। ঠিক আছে? 70 থেকে 75-এর মধ্যে থাকলে, হুম। 75-এর উপরে উঠলে মোটামুটি ঠিক আছে। 87 মানে মানে বুঝতে পারছো বিশাল ব্যাপার, বিশাল ডেভেলপ। হুম সেই অবস্থায় বললাম অক্সিজেন সিলিন্ডার কোনো প্রয়োজনই নেই, তাও ওর বাবা শোনেনি। ছোট্ট একটা ক্যান, ওই অক্সিজেন ক্যান পাওয়া যায় না 150 টাকায়, দুখানা নিয়ে আর গেছে। তারপরে বলছে দাদা এবারে আমি কি করব? আমি বললাম দেখো অপারেশন তো করতে হবে, কারণ ওইটা পেঁচিয়ে আছে, অপারেশনটা করতে হবে। আমি তোমাকে রেকি দিয়ে অক্সিজেন লেভেলটাকে এখন ঠিক রাখছি, ওর অন্যান্য অর্গানের যে এফেক্টগুলো করেছিল সেই এফেক্টগুলো আমি মানে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। মানে ও অপারেশনে যাবে, অপারেশন পর্যন্ত যাবে এবং সেটা যাতে সুস্থভাবে যেতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়, সেটা আমি করার চেষ্টা করছি। তো এখানে যখন অপারেশন করবে না বললো, চলে গেল তোমার ভুবনেশ্বরে একটা সেন্ট্রাল হসপিটাল, আমি নাম নিচ্ছি না, ভুবনেশ্বরে নাম করা, হ্যাঁ ওই হসপিটালে গেল। যেতে সেখানে বলছে সমস্ত টেস্ট ফেস্ট করলো, বলছে এটা খুব রেয়ার কেস এবং প্রচণ্ড একটা দুরারোগ্য ব্যাধি, এগুলো প্রায় লাখে একটা হয় এরকম কি রেয়ার একটা কেস এগুলো? হ্যাঁ বলছে এই অপারেশন এখানে হয় না, এটা ভারতবর্ষের 4টে নার্সিংহোমেই একমাত্র হয়, ওই 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 অমুক 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 বলে দিল। এখানে এখানে ছাড়া অন্য কোথাও হয় না। বাচ্চাদের অপারেশন কেউ করতে চায় না, কারণ বাচ্চাদের যারা অপারেশন করে না এইসব হার্টের টাটের, তারা স্পেশাল ট্রেনিং নেয় তারা, মানে বড়দের হার্টের যারা অপারেশন করে সাধারণত ওরা করতে পারবে না। তো এবারে ওখান থেকে নিয়ে চলে এলো, 30 তারিখে ওখানে গেছিল, ওখান থেকে না করতে 1 তারিখে ফিরে এলো। এবারে 1 তারিখে এসে 2 তারিখে আবার ওই হসপিটালে গেছিলো নার্সিংহোমে, সে পুরোনো নার্সিংহোম মোমিনপুরে। যেতে ওরা বলছে আবার আরেকটা ডেট দিল মে মাসের 1 তারিখে, মে মাসের 1 তারিখে ভর্তি হবে, 2 তারিখে সিটি স্ক্যান, 3 তারিখে অবজার্ভ, 4 তারিখে অপারেশন, মানে ভোটের দিন রেজাল্টের দিন অপারেশন ডেট দিল। কিন্তু শর্ত কি, শর্ত যে ওই লাংসের যে একটা আছে এফেক্টটা হয়ে আছে, রক্ত রিপোর্ট আর যার যেগুলো আছে সব লিখে দিয়েছে, ওগুলো সব নর্মাল হতে হবে বলে দিয়েছে। মানে এটা নর্মাল যদি না হয়, হ্যাঁ তাহলেও ভর্তি নেবে না, অপারেশন হবে না। এবার ওদের কাছে দিলে ওই 75,000 টাকা প্যাকেজ পার ডে, পয়সা নেই। তখন থেকে আমি প্রত্যেক দিন ওকে রেখে দিতাম। 27 তারিখ এপ্রিলের 27 তারিখ ব্লাড টেস্ট করেছে সমস্ত, কৌশিক তুমি বললে বিশ্বাস করবে না, ওই রিপোর্টটা আমি তোমাকে পাঠাবো, সমস্ত রিপোর্ট নর্মাল, সুস্থ বাচ্চার মতো, কোনো মেডিসিন নেই, কোনো ডাক্তার নেই, কোনো হসপিটালে ভর্তি নেই, কোনো কিচ্ছু নেই, ইউনিভার্সের দয়ায়।
প্রত্যেক দিন ওকে আমি আপ্রাণ চেষ্টা করে গেছি, আমি সমস্ত কাজ ছেড়ে দিয়ে ওকে আমি হিলিং করেছি বাচ্চাটাকে বাঁচানোর জন্য, নন স্টপ হিলিং করে গেছি। কোনো রেকি হিলার করবে না, কারণ প্রত্যেকে 5 মিনিট 10 মিনিট করে করে, কোনো রেকি হিলার এরকমভাবে করবে না। সম্পূর্ণ সমস্ত রিপোর্ট নর্মাল। হসপিটাল থেকে বলে দিল 1 তারিখে ভর্তি, 1 তারিখে ভর্তি হয়ে গেল। 1 তারিখে ভর্তি হয়ে গিয়ে ওই অনেক রকম অপারেশন আগে রিপোর্ট করতে হয় না, টোটাল 15টা রিপোর্ট করেছিল। যে সার্জন ছিল সে বলছে এটা কোন বাচ্চা, কি করে হয়, এই পেশেন্টের এরকমই রিপোর্ট তো হয় না। কোনো কি সন্দেহ, মানে সন্দেহ করছে যে রিপোর্ট ঠিকঠাক এসছে তো। তো বলছে না স্যার রিপোর্ট ঠিক আছে। বলছে ওর তো কোনোই প্রবলেম নেই, কোনো রক্তের রিপোর্টে কোনো প্রবলেমই নেই, কোনো প্রবলেম নেই। সিটি স্ক্যান সম্পূর্ণ নর্মালভাবে হলো সব কিছু। এইসব পেশেন্টের সিটি স্ক্যানও খুব ডেঞ্জার জানো তো, কারণ ওখানে একটা লিকুইড পুশ করতে হয়, সব কিছুতে ডেঞ্জার। কোনো কিছুই কোনো রকম কোনো প্রবলেম হয়নি। 4 তারিখে পুরো নর্মালভাবে অপারেশন হয়ে গেল। সেই মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ, একদম ফুটফুটে, অক্সিজেন লেভেল 98। মেয়েটার নামকরণ কি, নামটা বলা যাবে? ওর নামটা হচ্ছে তোমার বর্ণা হালদার। বর্ণা হালদার। জানি না ভবিষ্যতে কোনদিন ও দেখবে কি না। ওর ওর ছবি পাঠিয়ে দেবো, তুমি চ্যানেলে ওর ভিডিও দিচ্ছে, এই নিশ্চয়ই চ্যানেলে ভিডিও নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই। ভিডিও এবং ওর যত প্রেসক্রিপশন আছে তোমাকে সব পাঠিয়ে দেবো। শুধু ওই নার্সিংহোম আর ডাক্তারদের নামগুলো একটুখানি ব্লার করে না দিও, আমি ওগুলো দেবো না, আমি কেটে দেবো ওগুলো। হ্যাঁ, ব্লার করেই দেবো, ব্লার কারণ করে দিও। উচিত না। রিপোর্টগুলো সম্পূর্ণটা দিয়ে দিও। আমি তো রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করছি, রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করছি যে প্রত্যেকটা সরকারি হসপিটাল এবং বেসরকারি হসপিটালের এই কি ডিপার্টমেন্ট বাধ্যতামূলক করুন। বিদেশে আছে এটা, বিদেশে, আমেরিকায়, মানে জাপান, যারা, হ্যাঁ ইংল্যান্ড, জাপানেও আছে, কোরিয়াতে আছে। কোরিয়াতে আছে, সব জায়গায়। আমাদের ইন্ডিয়াতে তো আছে, ইন্ডিয়াতে দিল্লি একটা নামকরা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালে আছে। আমাদের একজন যে আমাদের তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমাদের মানুষ আর আমাদের ডাক্তারের কাছে যাবে না? আমাদের কেন ডাক্তারের কাছে যাবে না? মুখ্যমন্ত্রী কি বলছেন বলুন? আমাদের মুখ্যমন্ত্রী বলছি না, আমি বলছি এখানে একজন খুব ভালো ভারতবর্ষের নামের হার্টের ডক্টর, যে নার্সিংহোমের ব্যবসা করে, ওর নিজের সেন্টারে, ব্যাঙ্গালোরের নিজের সেন্টারে, মানে দেবী হসপিটালে। শেট্টি। নাম কেটে দিও। না না, দেবী শেট্টির নাম নেওয়াটা খুবই ভালো, উনি ডাক্তার, উনির মতো ডাক্তার হয় না। শুনেছি উনি শুনেছি ভারতরত্ন পেয়েছেন। শুনেছি শুনেছি ওনারও হসপিটালের রেকি ডিপার্টমেন্ট হ্যাঁ আছে, এটা আমি জানি, আমি আছে। রেকি ডিপার্টমেন্ট আছে ওখানে। উনি উনি নিজেও রেকি জানেন, এবং ওখানেও যারা মরণাপন্ন এবং কোমায় চলে যায় যেসব হুম হুম পেশেন্ট, হুম। তাদেরকে রেকি ট্রিটমেন্ট দেয়। তুমি বললেই বিশ্বাস করবে না কৌশিক, এমন কোনো পেশেন্ট থাকে যেখানে ডাক্তারদের কিছু করার থাকে না, মেডিসিন কাজ করে না, কি করবে, নিরুপায়। চোখের সামনে একটু একটু করে শেষ হয়ে যায় পেশেন্ট, চোখের সামনে, কিচ্ছু করার থাকে না। ওরা সব কিছু জানে, সমস্ত বিদ্যা জানে, কি করে মরছে তাও জানে, এবং কিছু করার নেই সেটাও জানে, বুঝতে পারছে, কিন্তু হাত কামড়াচ্ছে, পেশেন্টটা একটু একটু করে চলে যাচ্ছে। কিন্তু রেকি হচ্ছে সেই জায়গায়, সেই লেভেলে গিয়ে কাজ করে, ওই মরণাপন্ন রোগীকে পর্যন্ত তোমার সুস্থ করে দেওয়ার ক্ষমতা রাখে। তোমার আরেকটা ছোট্ট আমি ঘটনা বলছি, এখানে আমি নামই নিচ্ছি। হুম। সুশীল হেমব্রম বলে একজন মাস্টারমশাই আছেন বাঁকুড়া। 10 বছর কিডনির সমস্যা, 2015 থেকে। তা প্রথম যখন ওনার ক্রিয়েটিনিন হয়েছিল, ক্রিয়েটিনিন প্রায় 24 উঠে গেছিল। ওনার ডায়ালিসিস করতে বলছিল, কলকাতার সমস্ত ডক্টররা করেননি। সেই অবস্থা ভেলোর চলে গেছিল। ভেলোরে ওনার ওই ক্রিয়েটিনিন লেভেল দেখেই বলছে ডেঞ্জার তো, যে কোনো মুহূর্তে লাইফের কিছু একটা অঘটন ঘটে যাবে, বলে ধরে নিয়ে ওনাকে আগে ডায়ালিসিস করে দিয়েছে। সেই থেকে ওনার ডায়ালিসিস শুরু 2015 এপ্রিল থেকে, না মে মাস থেকে, ঠিক আছে, এপ্রিল না মে মাস থেকে। বললে বিশ্বাস করো না, প্রথম 5 বছর সব কিছু ঠিকঠাক চলেছে, স্কুটি চালিয়ে স্কুল, মানে এখনো পর্যন্ত স্কুলে যায় মাস্টারমশাই উনি, স্কুটি চালিয়ে সব কিছু নর্মাল কাজ করেছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। ঠিক 2018 না 19 থেকে উনি বিছানা, আর স্কুলে যেতে পারছে না, গেলে কষ্ট, যায় নাম সই করে চলে আসে সপ্তাহে একদিন। স্কুলের ম্যানেজিং কমিটিও ওনাকে ছুটি দিয়ে দিয়েছে।
মাইনেপত্র পাচ্ছে। অসুস্থ তো, প্রচণ্ড অসুস্থ। এবং কৌশিক, তুমি বললে বিশ্বাস করবে না, স্পাইনাল কর্ডটা পুরো বেঁকে এরকম ইউ আকৃতির হয়ে গেছিল। এবং আমার কাছে যখন প্রথম ক্লাস করে, তখন দেখতাম যে ওনার ছেলে, মেয়েরা সব ধরে নিয়ে ওনাকে খাওয়াচ্ছে, টেবিল থেকে নামাচ্ছে, বসাচ্ছে, এইসব করতো, এই সমস্ত করতো। যন্ত্রণা মানে কাটা ছাগলের মতো যন্ত্রণা, এত যন্ত্রণা মানে সহ্য করতে পারছে না, এতটা যন্ত্রণা। ডাক্তারের কাছে আসতো, 2400 টাকা ভিজিট নিত, ডাক্তার কোনো মেডিসিন লিখতো না, বলছে মেডিসিন দিলে তোমার লাইফ ক্ষতি হয়ে যাবে, বলছে ডায়ালিসিস চললে তো এরকম চলবে, হবে। 14 নিচে ক্রিয়েটিনিন নামাতেই পারেনি 10 বছরে। আমার কাছে 2024 নভেম্বরে উনি রেকি শেখেন, 3 নিজে মাসে শেখেন, উনি শিখেছেন। শিখেছেন। হ্যাঁ, আমি ওনাকে শিখিয়েছি, রেকি শিখেছি, লামাপেরা শিখেছি, যোগমায়া শিখেছি। হ্যাঁ, আমার কাছে যত কোর্স আছে, 17 থেকে 18টা কোর্স, সব কোর্স মোটামুটি উনি শিখে নিয়েছেন। এই মুহূর্তে উনি ডায়ালিসিস হয়, কিন্তু ক্রিয়েটিনিন লেভেল 7.22 সামথিং, যেটা হাঁটাচলা করছে। যেটা হ্যাঁ, হাঁটাচলা করছে, নর্মাল লাইফে খাওয়া দাওয়া করছে। বলছে স্যার 64 কিলোমিটার স্কুটি চালিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, আবার শ্বশুর বাড়ি থেকে 64 কিলোমিটার স্কুটি চালিয়ে এসে আমার ক্লাসে বসেছে, আবার নিজের বউকে পিছনে বসিয়ে নিয়ে গেছে স্কুটিতে, ডবল ক্যারি। ডবল ক্যারি। আমার চ্যানেলে ভিডিও আছে, ওর লাইভ ভিডিও আছে, কারোর যদি সন্দেহ হয় দেখে নিতে পারে। বাহ! এবং এই মুহূর্তে 7 পয়েন্ট সামথিং হচ্ছে ওর ক্রিয়েটিনিন লেভেল। ওর তো কিডনি তো শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি, না? হ্যাঁ। তা সেই জায়গা থেকে আস্তে আস্তে কিডনিতে প্রাণ সঞ্চার হচ্ছে। তো 14 থেকে 14 নিচে তো ডাক্তার নামাতে পারেনি, না, তা সেটা তো নেমেছে। তা ক্ষতিটা কি? হাফ হয়ে গেছে। হাফ হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর কৌশিক, আরেকটা জিনিস তুমি ভাবো, ওর যে শারীরিক যে প্রবলেমগুলো ছিল, হুম। সেই প্রবলেমগুলো তো এখন সেরকম একটা নেই। একটু আধটু যন্ত্রণা হয়, সেটা থাকবে, যে কিন্তু সাইড যে এফেক্ট থাকবে। লেভেলের ছিল সেটা তো এখন নেই। ও তো নর্মাল লাইফ করছে। আগে ডায়ালিসিস করতে গেলে সকাল 7টায় যেত, সন্ধ্যা 7টা 8টা বেজে যেত। কেন জানো? কারণ ওর বিভিন্ন ধরনের মেডিকেল ইস্যু দেখা দিত। প্রেশার ফল্ট করতো, প্রেশার হাই হয়ে যেত, সুগার ফল্ট করতো, অনেক রকম। ওর ডায়ালিসিস ননস্টপ করতেই পারতো না। বলছে এখন, বলছে স্যার এখন যাই আর আসি, যতক্ষণ লাগে ডায়ালিসিস করতে সেইটুকু টাইম। টেকনিশিয়ানরা বলছে কি তুমি অন্য কোথাও কোনো কিছু ট্রিটমেন্ট করছো নাকি? ও মুচকি হেসে চলে আসে, বলে না কিছু। ফ্যান্টাস্টিক। হ্যাঁ। স্যার আমার একটা প্রশ্ন এগুলো তখন মানে করেছিলাম হ্যাঁ, যে এগুলো হ্যাঁ, এগুলো না একদম মানে জলজ্যান্ত উদাহরণ। রেকি সত্যি মানে এটা আমাদের ঈশ্বরের আশীর্বাদ। রেকি, লামাপেরা, যোগমায়া আমাদের মানে পরম করুণাময় দয়া, ঈশ্বরের আশীর্বাদ। এই আশীর্বাদ ছাড়া কিচ্ছু না। এত ভালো কাজ করে, এত ভালো কাজ করে, জাস্ট কল্পনা করা যায় না, জাস্ট কল্পনা স্যার করা আপনি যায় না। একটা প্রশ্ন যেটা হচ্ছে স্যার, আমি তাহলে কি ডাক্তারের কাছে যাব না, আপনার কাছে ডাইরেক্ট আসবো? একদম না। এমার্জেন্সি কেসে তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ হার্ট অ্যাটাক হচ্ছে। তুমি রেকি হিলারের কাছে যাবে, মরে যাবে। আগে তোমাকে হসপিটালে গিয়ে আগে স্টেবল হও। স্টেবলের পরে, স্টেবল হয়ে যাওয়ার পরে ডাক্তারের ক্ষমতা নেই ওই হার্টটাকে সম্পূর্ণ সুস্থ করে দেওয়ার। কারো করোনারি আর্টারিতে ব্লকেজ দেখা দিয়েছে, কারোর হয়তো বাইপাস সার্জারি করার কোনো প্রয়োজন হলো, বা ব্রেনের স্ট্রোক হলো, যাই হোক কিছু হলো, স্টেবল রাখতে পারে, হ্যাঁ, বাঁচিয়ে রাখতে পারে। তুমি দেখবে বাইপাস সার্জারি হওয়ার পরেও তো হার্ট অ্যাটাক হয়। হুম। কেন হয়? তার মানে কি সে সুস্থ হয়নি, তাই তো? আমি এইটুকু বলতে পারি, ওইসব পেশেন্ট যদি রেকি শেখে, রেকি যদি প্রত্যেক দিন তারা ব্যবহার করে, প্র্যাকটিস করে, তার ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম। এই কারণে কেন বলছি, 100% কেন বলছি না, কারণ আমি ওনার হয়ে আমি কি করে সাফাই গাইব? যে আমি ওনাকে রেকিটা শিখিয়ে দিলাম, কিন্তু হুম। করতে হবে তো ওনাকে। হ্যাঁ। উনি যদি না করে, যদি না প্র্যাকটিস করে, তাহলে তো কিছুই হবে না। তা সেটা সম্পূর্ণটা নির্ভর করবে ওনার উপরে। হুম। এখন উনি যদি সম্পূর্ণভাবে ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, উনি যদি ঠিকঠাক মতো হিলিং করেন, হুম।
তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখবে আর ওর ডাক্তার কাছে যেতেই হচ্ছে না এবং ওর ভবিষ্যতে আর পুনরায় হার্ট অ্যাটাক ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রেও খুব ভালো কাজ দেয়। আমার কাছে না একটা পেশেন্টের আমি গল্প বলছি। সেটা এক আমার গুরুর কাছে যিনি ছিলেন, আমার যিনি গুরু ছিলেন, গুরুর ক্ষেত্রেই ঘটেছিল। একটা সরকারি হসপিটাল, ক্যান্সার হসপিটাল থেকে বলেছে, "আর হবে না। আর কেমো দিতে পারবো না, চলে যাবে।" ও যা বাড়িতে যে কদিন থাকে থাকে। কোথায় থেকে ভিডিও দেখেছে রেকি-টেকি করলে ঠিকঠাক হয়। হুম, ওই স্ট্রেচারে শুয়ে নিয়ে গিয়ে রেকির অ্যাটমেন্ট দিয়েছিল। ২১ দিন পরে যখন চাঙ্গা হয়ে গেছিল তখন সেকেন্ড ডিগ্রি শিখিয়েছিল। তখনকার দিনের ট্র্যাডিশনাল রেকি ছিল। এখনকার যেরকম আপডেট এনার্জি, হোলিফায়ার রেকি এনার্জি, ওর থেকে আরো আকাশ পাতাল তফাৎ এনার্জি। হ্যাঁ, ছিল না তখন সেকেন্ড ডিগ্রি ছিল। সে পেশেন্ট এখনো পর্যন্ত বেঁচে আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত বেঁচে আছে। মানে আপনার কাছে কি আমরা মনে একটা হয় এই আমি ধরনের একটা সুস্থ সেমিনারে হয়েছে? আমি একটা সেমিনারে গেছিলাম। সেই সেমিনারে সে এসে বক্তৃতা দিয়েছে। রেকি সেমিনারে গেছিলাম। মেডিকেল সায়েন্সে এমন কোনো মানে যে জায়গায় নো হয়ে যায় সেই জায়গা থেকে রেকি করলে একটু হলেও ওর যদি আশা থাকে, হ্যাঁ, তবে এটাও হতে পারে কিন্তু ওর যদি কর্মফল শেষ হয়ে যায় রেকি করলে কিন্তু ও চলেও যাবে, চলেও যেতে পারে। আর একটা ছোট্ট ঘটনা বলি, হ্যাঁ, স্যার অনেক আপনি এখানে হ্যাঁ, আসবো। আমি হ্যাঁ, ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, সেই যে একটা বাচ্চা মেয়েটার কথা বললেন, তারপর হুম, আপনি আরেকজন বয়স্ক টিচারের কথা হুম, বলছিলেন। হুম, হুম, আপনার কি মনে হয়? মানে আপনাকে আমি অ্যাজ এ এক্সপেরিয়েন্স হিসেবে আমি জিজ্ঞেস করি যে, এনাদের কি আগের লাইফে কি কোনো রকম পাপ ছিল বলুন? হতে পারে, হতে পারে। এই যে কিডনির পেশেন্ট, সত্যি কথা এটা, কিডনি সাধারণত আমাদের তো শরীরের প্রধান চক্র ৭ টা। হুম, হুম, হুম। ৭ টা চক্র যাদের ডিসব্যালেন্স হয়ে যায় না, তাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। আগে আমাদের রোগ-টোগ হলে, আগে আমাদের অরাটাকে ইফেক্ট করে। সেজন্য যেকোনো রেকি হিলার কারোর দুরারোগ্য ব্যাধি আসার ২ বছর আগে থেকে সে সিম্পটম বুঝে যায়। কিন্তু আমি তোমার যদি অরা স্ক্যান করে আমি যদি তোমাকে বলি, তোমাকে উড়িয়ে দেবে। জাস্ট বলে, "ধ্যাৎ সুস্থ আছি, ভলিবল খেলছি, ফুটবল খেলে বেড়াচ্ছি, ফালতু কথা। কোথা থেকে আজগুবি কথা বলছে।" তুমি উড়িয়ে দেবে, জাস্ট উড়িয়ে দেবে। ঠিক ২ বছর পরে যখন কোনো কিছু একটা মানে লাইফে কোনো কিছু একটা অঘটন ঘটবে তখন আমার কথাটা তখন মনে উঠবে। তাই তো? ডাক্তার কখন তোমাকে দেখবে যখন তোমার লাইফে কোনো প্রবলেম আসবে, সিচুয়েশন তৈরি হবে, কোনো অসুবিধা দেখলে ডাক্তারের কাছে যাও। ডাক্তার তখন ডায়াগনোসিস করে তখনই ধরা পড়ে রোগ। তাই তো? আমাদের রেকি হিলারদের কাছে কিন্তু আগে থেকে আমরা বুঝে যাই। কারণ আমরা এনার্জিটাকে দেখি। কোথায় কোন জায়গায় এনার্জি ব্লকেজ তৈরি হয়েছে। সেই এনার্জি ব্লকেজ যদি তৈরি হয়, নেগেটিভ এনার্জির পরিমাণ যদি বেশি থাকে, ধরেই নিই ও হচ্ছে অসুস্থ হতে থাকবে। যে আমাদের স্বাধিষ্ঠান চক্র হচ্ছে যেকোনো দুরারোগ্য ব্যাধি, যাদের স্বাধিষ্ঠান চক্র যদি কোনো প্রবলেম হয় না, তারা হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আস্তে, আস্তে আক্রান্ত হয়। এই কিডনির যাদের প্রবলেম হয় স্বাধিষ্ঠান চক্রের প্রবলেম। যেকোনো ধরনের ক্যান্সার স্বাধিষ্ঠান চক্র। আগেকার দিনের মানুষরা দেখবে পুকুরে যখন স্নান করতে যেত, পুকুরে নেমে না আগে নাভিতে জল দিত। পিঠে জল এই পিছনটায় জল দিত। হ্যাঁ, এরকম কেন? করে জল ছেটাতো। হ্যাঁ, কেন, কেন? হ্যাঁ। আমাদের হয়তো ওরা জানতো না, হ্যাঁ? কিন্তু এই আমাদের ঠিক নাভির ২ ইঞ্চি নিচে আমাদের স্বাধিষ্ঠান চক্র অবস্থান করছে। হ্যাঁ। এই এই জায়গাটা যদি তোমার ঠিকঠাক থাকে, এই চক্রটা যদি তোমার এনার্জি ব্যালেন্স ঠিক থাকে, হুম। তোমার জীবনে কোনোদিন তোমার দুরারোগ্য ব্যাধিই হবে না। কোনো রকম কোনো ক্যান্সার বলো, সিস্ট বলো, টিউমার বলো, কিচ্ছু আসবে না। যত ধরনের সিস্ট, টিউমার, ক্যান্সার বা কিডনির প্রবলেম ওই চক্রের জন্য হয়। ওই তো ওটা কি চক্রটাকে আমরা সম্মান দেওয়া হচ্ছে? হ্যাঁ? মানে ওই চক্রটাকে সম্মান দেওয়ার জন্য? না, ওটা জল দিলে ওই জায়গাটা একটু ঠান্ডা থাকলো। জল দিলে ওই জায়গাটা দেখবে এই জায়গাটা জল দেয়। সেইজন্য সবাই অনেকেই বলে, জেনে হয়তো বলে না, না জেনে বলে যে আগে স্নান করার সময় তুমি জল নিয়ে আগে নাভির কাছে দেবে, একটু পিছনের কিডনির যে জায়গাটা থাকে সেই জায়গাটা একটুখানি দেবে। সবাই বলে। জানে না। কোন চক্রের নামও হয়তো শোনেনি। কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা। প্লেন স্বাধিষ্ঠান চক্র করছে এবং হচ্ছে কিডনিকে হিলিং করে যাচ্ছে। একজন ডাক্তারবাবু আমাকে ফোন করেছিলেন, হ্যাঁ? হুম, হুম। যে সুপার স্পেশালিটি হসপিটালের একজন মানে কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের হেড। তিনি আমাকে সকালে ফোন করেছে ৭:৩০ আমি তখন মেডিটেশনে ছিলাম। তো আমি তো জানি না ও ডাক্তার। আমি বললাম, একটু বেলার দিকে করবেন? ১২টার সময় মেডিটেশনে আছি।" তো উনি বললেন, "আচ্ছা, আচ্ছা, আচ্ছা" বলে রেখে দিয়েছে। রেখে দিয়ে
আবার সন্ধ্যা ৫টার দিকে ফোন করেছে। হুম, ফোন করে নিজের পরিচয় দিল, আমি একজন মেডিকেল প্র্যাকটিশনার স্যার। আচ্ছা স্যার, আপনি বলুন স্যার। প্রথমে সন্দেহ নিয়ে আমাকে যাচাই করার জন্য ফোন করেছিল, ভেবেছিল আমরা ডাক্তার। আমরা রেকি হিলাররা ডাক্তার নই, এইটা মানুষকে বোঝাতে পারি না যে ডাক্তার আলাদা, রেকি হিলার আলাদা। রেকি হিলার যে কেউ হতে পারে, যে কোনো সাধারণ মানুষ হতে পারে, একটা অশিক্ষিত ব্যক্তিও হতে পারে, কারণ এটা হচ্ছে এনার্জি ক্লিন করার ব্যাপার। এখানে আমাদের ওই ডিপার্টমেন্টে মানে কোন অর্গান কোন জায়গায় কি পজিশনে কিসের প্রবলেমের জন্য এই অসুবিধা হচ্ছে সেগুলো আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় না, অথচ মারাত্মক লেভেলের কাজ দেবে আপনার ওষুধের থেকে। তো উনি সন্দেহ নিয়ে আমাকে বিভিন্ন রকম কোশ্চেন করছে হার্টের ব্যাপারে। আমি বললাম স্যার, আপনাকে যদি আমি রেকি নিয়ে প্রশ্ন করি আপনি কি করতে পারবেন, বলতে পারবেন? বলছেন না। আমি বললাম, আমি আপনার মেডিকেল সায়েন্সের প্রশ্নের উত্তর কি করে দেবো স্যার? বলতে চুপ। আমি বললাম, হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেডিকেল শাস্ত্রটাকে যেমন পারমিশন দিয়েছে, অ্যালোপ্যাথিটাকে, হোমিওপ্যাথি, যাই হোক, আমাদের একিকেও কিন্তু অল্টারনেটিভ ট্রিটমেন্ট থেরাপি হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে। তো ওটাও আপনার একটা বিদ্যা, এটাও আমার বিদ্যা। আমার বিদ্যাতে কিন্তু আমি আমার পদ্ধতিতে রোগ সারাই, আপনি আপনার পদ্ধতিতে রোগ সারান, আপনি সব কিছু জানেন, আপনার কাছে আমি কিচ্ছু নেই। কিন্তু আপনি একটা পেশেন্টকে সুস্থ করবেন কি করে? আপনার কাছে দুটো প্রসেস, দুটো পদ্ধতি, দুটো না তিনটে। এক হচ্ছে পেশেন্টকে আপনি সচেতন করবেন, হুম, দ্বিতীয়ত মেডিসিন দেবেন, আর কোনো অপশন না খুঁজে পেলে সার্জারি করবেন, তাই তো? রেকি হিলাররা কিছুই করে না, শুধু এনার্জি হিলিং দিয়ে, রেকি হিলিং দিয়ে ওই রোগটাকে তাকে নির্মূল করে দেওয়ার চেষ্টা করে, এবং সেটা গোড়ায় থেকে। এটাই হচ্ছে মেডিকেল শাস্ত্রের সঙ্গে আমাদের রেকি হিলারদের পার্থক্য। কিন্তু এমার্জেন্সি পারপাসে রেকি কখনো, আমাকে টাইম দিতে হবে। এখন স্ট্রোক হয়ে গেছে, হঠাৎ মাত্র ওর ব্লাড সার্কুলেশনটা করার দরকার, হার্ট বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি পারপাসে ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। সেখানে তুমি রেকি ট্রিটমেন্ট করতে এলেও মারা যাবে। তাহলে একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছেড়ে নয়। রোগ যদি পার্মানেন্ট সারাতে হয়, কিওর করতে হয়, হুম। তাহলে রেকি করতে হবে, রেকি শিখতে হবে, লামাফেরা শিখতে হবে। আর যদি মনে করো যে কোনো রকম বেঁচে থাকবো মেডিসিন খেয়ে, তাহলে শুধু মেডিসিনে থাকো। কোনো ডাক্তার বলতে পারবে না যে বাইপাস সার্জারি করছে ভবিষ্যতে আর ওর হার্ট অ্যাটাক হবে না। বোন সাইন করতে হয়। তাহলে অপারেশন করতে গেলেও বনসেন করতে হয়। আমি এরকম পেশেন্টকেও 70% প্রায় অটোনারি আটারি ব্লকেজ দেখেছি, এই করোনারি ব্লকেজ দেখেছি। সেই পেশেন্টকে আমি 3 মাস হিলিং দিয়ে সেই ব্লকেজ আমি দূর করেছি। এটা রেকিতে হয়? রেকিতে সম্ভব? করে দেখুন না। আমি রাজ্য সরকারের কাছে তো অ্যাপিল করছি তোমার এই ভিডিওর মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অ্যাপিল করছি যে রেকিকে এরকমভাবে দূরে ঠেলে রাখবেন না। প্রত্যেকটা হসপিটালে, আমাদের সরকারি হসপিটালে এবং বেসরকারি নার্সিংহোমে রেকিটাকে বাধ্যতামূলক একটা কাউন্টার তৈরি করা দরকার, একটা ডিপার্টমেন্ট তৈরি করা দরকার। যদি আমাকে দায়িত্ব দেয় আমি দায়িত্ব নিতেও রাজি আছি। আমার প্রচুর স্টুডেন্ট তৈরি করেছি, আমার স্টুডেন্টরা দায়িত্ব নেবে। সেই স্ট্রাকচার তৈরি করে দিক রাজ্য সরকার, সেই স্ট্রাকচার তৈরি করে দিক। ভারতবর্ষের অনেক নামি দামি মানুষ রেকি শেখেন, রেকি শিখে আছেন 25-30 বছর। সারা বিশ্বে, প্রথম বিশ্বের মানুষরা এত রেকিটাকে ভালোবাসছে, এত রেকি এনার্জি নিয়ে তারা কাজ করছে, আমরা কেন করব না? এই বুদ্ধিস্টরা প্রায় 21 প্রকার হিলিং থেরাপি আছে ওদের কাছে তিব্বতে। হসপিটালে যায় না, ওদের যা কিছু অসুখ হোক না কেন ওই হিলিং থেরাপির মধ্যে দিয়ে তারা সারে, নিজেদেরকে হিল করে নেয়। চায়না গভর্নমেন্ট শুনেছি সেই সব হিলিং থেরাপি যাতে বাইরে না বেরোয় সবসময় প্রোটেকশনে রাখে। প্রোটেকশন। সেই ঠিক, এটা সেই ঠিক, জায়গা ঠিক। থেকে সেই জায়গা থেকে লামাফেরা আর যোগমায়া বেরিয়ে এসছে কোনো না কোনোভাবে। হুম। দেখতে গেলে এগুলো সব ইন্ডিয়ানই ছিল একসময়। ইন্ডিয়ান ছিল তো, রেকি তো আমাদের ইন্ডিয়ান। আজকের বলে ওয়েস্টার্ন কালচারের মধ্যে পড়ে, মানে ওয়েস্টার্ন ইয়েতে তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি না। হুম। আমাদের ইন্ডিয়ান, আমাদের যে মুনি ঋষিরা ছিল তাদের সাধনার বল, এবং এটা একজনের সাধনার বল নয়। না, না, না।
কয়েকশো জীবন ধরে হয়তো সাধনা করে, 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 করে তবে এই এনার্জিটা পেয়েছে। আর আজকের আমরা সাধারণ মানুষ যারা সাংসারিক মানুষ, তারাই এই সাধনা, এই এনার্জি দিয়ে আজকের আমরা কাজ করছি। অতি সহজে ইনভোক করছি সেই এনার্জি দিয়ে। তোমার স্পাইনাল কর্ডে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমি যদি তোমাকে হিলিং করি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তোমার লামাফেরা করে তোমার স্পাইনাল কর্ডের ব্যথা আমি রিমুভ করে দেবো। তুমি আমাকে ফোন করো। কোনো রকম কোনো প্রবলেমের জন্য তুমি আমাকে বলো যে, "স্যার বিশ্বাস করব কি করব না?" ইনস্ট্যান্ট তোমাকে এফেক্ট করে দেবে। তোমার যদি মাথা যন্ত্রণা করে ইনস্ট্যান্ট আমি তোমাকে রিলিফ দিয়ে দেবো। এখন কারো কিডনি প্রবলেম হয়েছে সেটা নিশ্চয়ই ইনস্ট্যান্ট রিলিফ দিতে পারবো না। অসম্ভব। তাহলে সেটার জন্য তার একটা দীর্ঘ প্রসেস আছে। ঠিক করে স্যার। যেতে হবে, ট্রিটমেন্টটা করে যেতে হবে। আহ, স্যার, আমরা একেবারেই একটু শেষের দিকে রয়েছি। আচ্ছা, আচ্ছা। আমি এবার জানতে চাইবো স্যার আপনার কাছে যে আপনার কাছে যারা স্টুডেন্টসরা যারা যায়, হুম, আমি বেশিরভাগ দেখলাম হুম, যে আপনি কাউকে বেশিরভাগ শিখিয়ে দেন। হুম, হুম। এটার কারণটা কি? মানে সবাইকে এটা কিন্তু সবাই বলে না। হ্যাঁ, আমি বলে নিজেই মানে কম্পিটিশনটা সোজা কথা যে নিজের কম্পিটিশন বাড়ায় না। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন আশা করি হুম, আমার হুম, কথাটা? হুম। তো আপনি এটা কেন করেন? আমি শিখিয়ে দিই এই কারণে, দেখো, রেকি হিলিং করতে গেলে বা অন্যান্য হিলিং থেরাপি দিতে গেলে হুম, প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। অন্যান্য রেকি টিচাররা কি করেন, অন্যান্য রেকি টিচাররা তারা হচ্ছে ওই একটা ছোট্ট ব্যাগের মধ্যে না ধরো ৩০ জন দিয়ে গেল নাম। ৩০ জনের এই প্রবলেম, ওই প্রবলেম, ওই একসঙ্গে হাতের মধ্যে ধরে নিয়ে রেকি হিলিং করে দেয়। ১৫ মিনিট, ২০ মিনিটে। সবাইকে হিলিং যাচ্ছে কিন্তু ওই হিলিংয়ে সেইভাবে জোর সেই নেই অর্থে সেরকম। কাজ দেয় না। এবার আমি তো ওই জিনিসটা করতে পারি না। আমি ধরে, ধরে হিলিং করি সেইজন্য এত রোগ ভালো হয়। আর আমার কাছেই প্রায় ৪-৫ জন দুরারোগ্য ব্যাধি থেকে সে মুক্তি পেয়ে গেছে। আরেকজন আ সরি, আমি নাম নিচ্ছি না। মুম্বাইয়ের একজন আছে। তার প্রত্যেক ১৫ দিন অন্তর বায়োপসি করত ডাক্তার। যে ক্যান্সার ওর কবে হবে? কেন জানো? ওর পাকস্থলীতে ঘা হয়ে গেছিল, পুঁজরক্ত হয়ে গেছিল। হুম, সেই ইনফেকশন আস্তে, আস্তে খাদ্যনালীতে উঠে গেছে। এবং সেই ইনফেকশনটা এমন হয়ে গেছিল ওর প্রাইভেট পার্টস, মলদ্বার সব জায়গায় আস্তে, আস্তে স্প্রেড করে গেছিল। ওর কানের পাশ দিয়ে হঠাৎ মাত্র ঘুম থেকে উঠে দেখছি পুঁজরক্ত বেরোচ্ছে। একটা মেয়ে পুরো ২০২০ থেকে ২০২২ পর্যন্ত বিছানায় ছিল। না, ২০২২ থেকে ২৪ পর্যন্ত প্রবাবলি বিছানায় ছিল। তারপরে আমার কাছে এসছে ৩ মাসের মধ্যে পুরো সুস্থ। ৳১০,০০০ করে ভিজিট নিত, ৳৪০,০০০ করে ইনজেকশন নিত। আমার চ্যানেলে ভিডিও আছে। আমি তোমাকে পাঠিয়ে দেবো তুমি যদি ভিডিও দাও। ও নিজেই স্বীকার করেছে। ৳৪০,০০০ করে পার সিটিং এ ইনজেকশন নিত। প্রত্যেক ১৫ দিন ১ মাস পরে, পরে বায়োপসি করত ক্যান্সার হতো কিনা। ওই আসানসোলে যে ডাক্তারটা ফোন করেছিল তখন এই কেস হিস্ট্রিটা ওকে জানাতে সে বলছে তো এইসব পেশেন্ট ক্যান্সার হয়ে যায়। ওর হয়নি। আমি বললাম, "না হয়নি, ও এখন সুস্থ।" বলে, "এর কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই, জানো তো?" আমি বললাম, "জানি, সেইজন্যই তো রেকিতে কাজ দিল।" সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ। ঠিক আছে? এই আরেকটা জিনিস আমি তোমাকে ছোট্ট করে বলে নিই। আমি খুবই কম টাকায় রেকি শিখিয়ে দিই। খুবই কম টাকায়। এবং আমি হোলিফায়ার রেকি যখন শেখাই, আমি ওর সঙ্গে, সঙ্গে ট্র্যাডিশনাল রেকির যে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি সাধারণত শেখার প্রয়োজন হয় না। আপডেট এনার্জিটা যখন তুমি নিয়ে নিচ্ছ, তখন ট্র্যাডিশনাল এনার্জিটা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ওখানে কিছু বিশেষ পদ্ধতি আছে, যে পদ্ধতিটা থেকে আ আমার স্টুডেন্টরা যাতে বঞ্চিত না হতে পারে। ফ্রি অফ কস্ট এ আমি শিখিয়ে দিই। ফ্রি অফ কস্ট এ। এবং আমি পুরো ডিটেইল কোর্স করাই। আমি তো ক্রিস্টাল রেকি এবং হোলিফায়ার রেকি প্রায় ৫ সপ্তাহের কোর্স রেখেছি। ৫ সপ্তাহের কোর্স। মানে একটা স্টুডেন্টকে আপনি পুরো তৈরি করে বাজারে নাম তৈরি করে মার্ক উম আ ছাড়ি। মানে এমন কিছু বাকি রাখে না। অনেকে করেন ১ দিনে কোর্স করে ছেড়ে দেয়। হ্যাঁ, ২ দিনে পিএলআর হয়ে যায়। ২ দিন না, আমি পিএলআর করাই ১ মাস ধরে। ১ মাস শেখাই। পিএলআর যারা শিখতে আসেন ১ মাস কোর্স করাই সপ্তাহে ২ দিন করে। এবং সেটাও ২.৫ ঘন্টা ৩ ঘন্টা করে। নন স্টপ হবে। তারপরে কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকে। তারপরে প্র্যাকটিস থাকে। তারপরে ওদের প্র্যাকটিক্যাল করাই। পিএলআর অত ইজি জিনিস নয়। ওই শুধু প্র্যাকটিক্যালটা করিয়ে দিলাম, কোনো নোটস না দিয়ে। আমি বাংলায় নোটসও দিই। বাংলা কেউ চাইলে বাংলা নোটস পাবে। প্রায় ৭৫ থেকে ৮০ খানা পেজ আছে। ইংলিশও চাইলে ইংলিশও দিয়ে দেবো। কেউ আ ওয়েস্ট বেঙ্গলে কেউ নোটস দেয় না। হ্যাঁ, না, আমি শুনিনি কিন্তু। নোটস দেয় না। পিএলআর এর নোটস দেয় না। এবার আমার থেকে যেসব স্টুডেন্ট বেরিয়েছে আমার ওই নোটস নিয়ে দেবে হয়তো। আমার নোটসের মধ্যে আমার নাম লেখা আছে যদিও। ঠিক। হ্যাঁ?
তো নোটস দেয় না, সব খাতায় একটা পাতায় আমি দেখেছি তো প্রচুর টাকা নিয়ে নেয়, জানো তো? এই ২ দিন শিখিয়ে প্রচুর টাকা নিয়ে নেয়। কিন্তু আমি ওর মানে হাফেরও কম। হুম, হুম। সেই টাকা নিয়ে ১ মাস ধরে কোর্স করাই এবং সেটা আর একদম খালি ১ মাস ধরে পিএলআর তো না, বাদবাকি লামাফেরা, রেকি না আরো আপনি ১৮ টা শুধু মডেলিটি নিয়ে কাজ করেন। শুধু পিএলআরটাই শেখাতে আমার ১ মাস টাইম লাগে। ১ মাস টাইম ১ লাগে। মাস। মানে সপ্তাহে ২ দিন করে, ২ মানে দিন করে। প্রত্যেক দিন নয়। মানে ৮ টা ক্লাস ৮ টা করান। ক্লাস ননস্টপ হবে। তারপরে আবার প্র্যাকটিক্যালও করাই। ওরা যদি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আচ্ছা, রেকিতে কতদিন লাগান সময়টা? রেইকিতে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, হোলিফায়ার রেইকি 1st ডিগ্রি, 2nd ডিগ্রি এবং তোমার হচ্ছে ক্রিস্টাল রেইকি, এইটা আমার ৫ সপ্তাহের কোর্স। তার সঙ্গে আবার ট্র্যাডিশনাল রেইকি 1st ডিগ্রি, 2nd ডিগ্রিটাও শিখিয়ে দিই ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্টে। এবং কেউ হয়তো ভাবছে প্রচুর অ্যামাউন্ট নেই, প্রচুর অ্যামাউন্ট নেই। একদম না। জিজ্ঞেস করে নিক ১০ জিজ্ঞেস করে জায়গায়। নিতে খুবই যৎসামান্য। ওর মনেই হবে না যে এই অ্যামাউন্টটা দিয়ে আমি শিখছি। অন্য জায়গায় যেভাবে ব্যবসা করছে আমার মনে হয় না এইটা ব্যবসা হওয়াটা উচিত। কারণ সাধারণ মানুষ আমরা যদি প্রচুর টাকা নিয়ে নিই, তাহলে যারা মেহনতি মানুষ বা যারা সাধারণ মানুষ, যারা মেডিসিনে কাজ করছে না, হসপিটালে গিয়েও কাজ হচ্ছে না, তারা কোথায় যাবে? তাহলে এই ট্রিটমেন্ট থেকে তারা বঞ্চিত হবে। ইউনিভার্সের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। সেই জিনিসটা আমি মাথায় রেখে না আমি এটা করে রেখেছি। এবং আমার এই কোর্স ফি প্রায় ৪-৫ বছর একই রেখে দিয়েছি। একই একই রেখেছেন? রেখে দিয়েছি, বাড়াইনি। একদমই একই রেখে দিয়েছি এবং আমি ভবিষ্যতে ঠিক করে রেখেছি বাড়াবো না। মানে যতদিন টানা যায় দেখা যাক কতদিন টানা যায়। যতদিন উপরওয়ালা চাইবে ততদিন। উপরওয়ালা চাইবে যতদিন। স্যার, আমরা একেবারেই শেষের দিকে এবং আমার এই একদম। প্রশ্নটা আমি আপনাকে অফ দ্য ক্যামেরা করেছিলাম, যেটা হচ্ছে স্যার, অ্যাস্ট্রোলজি হুম, এবং আপনার যে হিলিং, হুম। এই দুটো কি এক নাকি আলাদা? এই দুটো সম্পূর্ণ আলাদা। ওটারও একটা আলাদা modality, এটাও আলাদা modality। কিন্তু অ্যাস্ট্রোলজার যারা আছে বা অ্যাস্ট্রোলজিস্ট যারা প্র্যাকটিস করে, ওনারা যে রেমেডি দেয় বা পাথর-টাথর দেন, হ্যাঁ? তার তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবারে ঠিক হচ্ছে কি হচ্ছে না কেউ বুঝতেও পারছে না। হ্যাঁ? হুম, হয়তো হুম, অনেকে হুম। বুঝতেও পারছে। কিন্তু রেকি যখন তুমি হিলিং করবে না, তখন তোমার ইনস্ট্যান্ট তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে কাজ দিচ্ছে। আমাদের যেকোনো রকমের গ্রহদোষ আমাদের এই সহস্রা চক্রের মধ্য দিয়ে এন্ট্রি ঘটে শরীরের মধ্যে। এবারে তুমি যদি রেকি হিলিং প্রত্যেকদিন সহস্রা চক্র করতে থাকো না, তোমার আস্তে, আস্তে সমস্ত গ্রহ তোমার ভালো পজিটিভ হয়ে যাবে। এবার তুমি বলবে তুমি আংটি-টাংটি কেন পড়েছ? কোনো না কোনো তো পজিটিভ একটা ভাইব্রেশন দেয়। হুম, আর এগুলো আমি রেকির লাইনে আসার আগে থেকেই পড়ি। সেইজন্য আর খুলে রাখিনি। কারণ কোনো না কোনো তো পজিটিভ ভাইব্রেশন একটা আছে। হুম। হ্যাঁ? কিন্তু আমি বলি যে প্রত্যেকে সহস্রা চক্র হিলিং করবেন রেকি শিখে নিয়ে। কোনো রকম কোনো আংটি লাগে না। এমনকি আমার কাছে কলকাতার বুকে অনেক বড়, বড় অ্যাস্ট্রোলজাররা আমার কাছে রেকি সত্যি? শিখে হ্যাঁ, প্রচুর, প্রচুর আছে। আমার ফ্রি অফ কস্ট এ আমাকে বলে যে, "স্যার আপনার ইয়ে করে দেবো।" আমি বললাম, "কিচ্ছু করতে হবে না। কিচ্ছু করতে হবে না।" রেকি শিখছেন। তারা জানে রেকি হচ্ছে আধুনিক, আধুনিক সায়েন্স এবং ইনস্ট্যান্ট তোমার ফিন্যান্সিয়াল স্ট্রাগল দেখা দিয়েছে। তুমি এখন ওই পাথর পড়বে, এখন ২ বছর কি ৩ বছর পরে কবে তোমার ঠিক হবে তুমি নিজেও বুঝতে পারছো না। একটা ওভারঅল একটা রেমেডি দিয়ে দেয় ওরা ঠিকঠাক। এবার ক্যালকুলেশন তুমি যাকে দেখাচ্ছ সে এখন ভালো কি খারাপ হুম, ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারছে কি পারছে না সেটাও তো তুমি জানো না। সেটা খুবই ম্যাটার ভালো, করে তো। হ্যাঁ? কিন্তু সেটাও তো একটা ম্যাটার করে। কিন্তু রেকি তুমি নিজেই বুঝতে পারবে। তুমি রেকি করে আমাদের এমন কিছু প্রসেস আছে আ কৌশিক আমি তোমায় বলেছি ২ থেকে ৩ মাসের মধ্যে কারো যদি ব্লকেজ থাকে, ফিন্যান্সিয়াল ব্লকেজ পর্যন্ত কেটে যায়। কিন্তু তোমার ফিন্যান্সিয়াল ব্লকেজ কেটে গেল, হ্যাঁ? এবারে তোমার তো অ্যাকশন নিতে হবে। তুমি যদি বাড়ি পড়ে, পড়ে ঘুমাও, তাহলে নিশ্চয়ই তোমার কি টাকা করে হবে? আসবে না। মানে টাকার কাছে যেতে হবে। একদম, টাকা তো একদম। উঠে, উঠে তো বলবে, আমি "আয় এই তোর যে কাছে পকেটে ঢুকে গেলাম।" এই এটা জিনিস সম্ভবই না। এই জিনিসটা আমি সবাইকে বলি। তোমার যে এনার্জির ঘাটতিটা ছিল, হুম। সেই এনার্জিটা তোমার কাছে হয়ে গেল, ব্যালেন্স এসে গেল। ব্যালেন্স এসে গেল। এবারে সেই এনার্জিটা কাজে লাগাতে হবে। তোমার একটা গাড়ি হওয়া আছে, সম্ভব কোনদিন? একটা তোমার গাড়ি আছে, হুম। তোমার পেট্রোলও আছে। এখন পেট্রোলটা ঢাললে তো হবে না, ইঞ্জিনটা স্টার্ট দিলে তবে তো তোমার গাড়িটা চলবে। ঠিক তেমনি তোমার এনার্জিটা চলে এলো, তোমার যে এনার্জির ঘাটতি ছিল সেই এনার্জিটা চলে এলো, হুম, মানি এনার্জিটা চলে এলো। তোমার ব্লকেজটা দূর হয়ে গেছে। হুম, এবারে তোমার সাবকনসিয়াস মাইন্ডে তোমার চিন্তাভাবনাও আসছে যে কি করলে আমার কেরিয়ার উন্নতি হবে, কি করলে কোন দিকে গেলে আমার কেরিয়ার আস্তে, আস্তে ভালোর পথে যাবে। সেদিকে তোমার সেই অনুযায়ী তোমাকে অ্যাকশনও নিতে হবে। দেখবে আস্তে, আস্তে তোমার কেরিয়ার আরো ভালোর দিকে যাচ্ছে। তোমার ফিন্যান্সিয়াল ব্লকেজ দূর হয়ে যাচ্ছে, ফিন্যান্সিয়াল প্রবলেম সলভ হচ্ছে। এখন তুমি রেকি করলে, ব্যালেন্স করে নিলে, এনার্জি ব্যালেন্স করে নিলে, সব করে নিলে। আর এদিকে কি করছো? নিজের যে
নিত্য নৈমিত্তিক যে রুটিনটা, সকালে ঘুম থেকে উঠছো, চা খাচ্ছো, আড্ডা মারছো, চায়ের দোকানে যাচ্ছো, আড্ডা মারছো, আবার খাচ্ছো, আবার ঘুমিয়ে পড়ছো। ব্লকেজ জীবনে কাটবে না। আবার ব্লকেজ তৈরি হয়ে যাবে। ঠিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ ভেরি মাচ কৌশিক। আজকে আজকের আমাকেও আমি ফার্স্ট টাইম তোমার এখানে পডকাস্টে এলাম। আমার খুব ভালো প্রথম লাগলো। পডকাস্ট তো লাইফে। প্রথম লাইফে আমার পডকাস্ট এবং প্রথম তোমার কাছেই এলাম এবং এসে আমার সত্যি খুব ভালো লাগছে। আর আমাকে এখানে ডাকার জন্য তোমাকে অনেক, অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে এত সুন্দর করে প্রশংসা করার জন্য, এবং আশা করবেন যাতে আমাদেরও একটু গ্রোথ হয়ে যায় কোনোভাবে। অবশ্যই, অবশ্যই। আর আপনাদেরকে বলবো আর বেশি দীর্ঘায়িত করবো না। আশা করবো নাম্বার চলছে, নাম্বারে ফোন করবেন, এবং আর কিছু নেই, আর কিছু বলার নেই। খুব সুন্দর, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ, ইউ ভেরি থ্যাংক মাচ ইউ। কৌশিক। আমি থ্যাংক ইউ আপনাদের ভেরি হোস্ট মাচ। কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট মোহন স্যার, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার, নমস্কার স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।